হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের ইএনভিএস সাবজেক্টটি কম্পালসারি হিসেবে থাকায় আমি একটি ক্র্যাশ কোর্স তোমাদের জন্য কমপ্লিট করেছি, যেখানে ইএনভিএসের সমস্ত সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। আমি যে সিলেবাস নিয়ে আলোচনা করেছি সেই সমস্ত সিলেবাসটা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল এবং ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের সমস্ত হুবহু রয়েছে। তবে যে সমস্ত ইউনিভার্সিটিতে সেম সিলেবাস রয়েছে তোমরা সকলেই এই যে কোর্সটি সেটাকে কমপ্লিটলি দেখতে পারো। আজকের এই ভিডিওতে সমস্ত চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সেপারেট ভিডিওতে বানিয়েছিলাম এখানে সম্পূর্ণ একটি ভিডিওতে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই ভিডিওটি দেখতে থাকো, তাহলে আগামীতে আসন্ন ইএনভিএস পরীক্ষায় সকলেই সহযোগিতা পাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক প্রেস করছো, প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করছো যাতে সকলেই একই রকম তোমার মতো সাহায্য পেতে পারে। তো চলো শুরু করি। তোমাদের ইএনভিএস সিলেবাস অনুযায়ী যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে নাম্বার 1-এ পরিবেশ বিদ্যার পরিচয় অর্থাৎ ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্ট স্টাডিজ। নাম্বার 2-এ রয়েছে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল রিসোর্সেস। নাম্বার 3-তে রয়েছে ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র। নাম্বার 4-তে রয়েছে জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ, বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। নেক্সট রয়েছে 5 নম্বরে পরিবেশ দূষণ অর্থাৎ এনভায়রনমেন্টাল পলিউশন। নাম্বার 6-তে রয়েছে পরিবেশগত নীতি এবং তার চর্চা। এবং নাম্বার 7-তে রয়েছে লাস্ট রয়েছে মানব সম্প্রদায় এবং পরিবেশ অর্থাৎ হিউম্যান কমিউনিটিস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। তো এই হচ্ছে টোটাল 7টা ইউনিট। এই 7টা ইউনিটের উপরেই তোমাদের প্রশ্নপত্র হবে, যেটা টোটাল 40 নম্বরের প্রশ্ন তোমাকে আনসার করতে হবে পরীক্ষাতে। তো আমি একটি সিরিজ কন্টিনিউ করছি, যে সিরিজে তোমাদের সমস্ত বিষয়গুলো তুলে ধরবো এবং একদম শেষের দিকে আমি তোমাদের লাস্ট যে এক্সাম হয়েছে তার সমস্ত প্রশ্নের আনসারগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের যে প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ বিদ্যার পরিচয় এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেক দিন 20টা করে প্রশ্ন করব। তোমরা প্রত্যেকটা প্রশ্ন যদি ভালো করে পড়ে নাও তাহলে অবশ্যই গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমরা 40-তে 40 অবশ্যই পাবে। তো চলো আজকের যে প্রথম ইউনিট সেটা শুরু করছি। ভৌত পরিবেশের প্রধানতম উপাদান কি? মৃত্তিকা, জল, বায়ু না উষ্ণতা? অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার। তোমরা সকলেই আনসার নোট করে নিতে পারো। নাম্বার 2-তে রয়েছে সজীব ও জড় উপাদানগুলি একত্রে যে পরিবেশ সৃষ্টি করে তাকে কি বলে? সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ না সাংস্কৃতিক পরিবেশ? অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার, প্রাকৃতিক পরিবেশ। নাম্বার 3 রয়েছে জীব পরিবেশের অন্যতম উপাদান কি? উদ্ভিদ, প্রাণীজগৎ, উপরের দুটোই না কোনোটি নয়? অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক আনসার, অর্থাৎ পরিবেশ অন্যতম উপাদান হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীজগৎ দুটোই। নেক্সট আমরা 4 নম্বরে চলে যাব। তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ আলোচনা প্রসঙ্গে বিজ্ঞানের যে দুটি শাখা ব্যবহার করা হয় সেগুলো কি কি? পরিবেশবিদ্যা ও সামাজিক বিদ্যা, পরিবেশবিদ্যা ও জীববিদ্যা না পরিবেশবিদ্যা ও পদার্থবিদ্যা না জীববিদ্যা ও পদার্থবিদ্যা? এখানে সঠিক আনসার হচ্ছে জীববিদ্যা এবং পদার্থবিদ্যা। নেক্সট 5 নম্বরে বলছে মানুষের পরিবেশ বলতে কি বোঝায়? এখানে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার, অর্থাৎ পরিবেশের অজৈব উপাদান এবং পরিবেশের অর্থ সামাজিক উপাদান বোঝায় মানুষের পরিবেশ বলতে। ওকে, আমরা নেক্সট চলে যাব 6 নাম্বার কোয়েশ্চেনে। তুমি দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে নিচের কোন শব্দটি থেকে পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটি এসছে? সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার এ, এনভায়রন। নেক্সট তুমি দেখতে পাচ্ছ পরিবেশ কত প্রকার? এখানে 5, 2, 3, 4। সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ পরিবেশ হচ্ছে 5 প্রকার। নেক্সট কোশ্চেন আমরা দেখব জড় ও জীব উপাদান নিয়ে গঠিত? প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, ভৌত পরিবেশ। 3টে অপশন দেওয়া রয়েছে, কোনটার সঙ্গে ম্যাচ করবে? এখানে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার, অর্থাৎ 1 and 3 প্রাকৃতিক পরিবেশ এবং ভৌত পরিবেশ হচ্ছে জীব এবং জড় উপাদান নিয়ে গঠিত। নেক্সট আমরা চলে যাব উদ্ভিদের খাদ্য বন্টনের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কি? জীবজন্তু, জীবাণু, জল না মাটি? এখানে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে জীবাণু। ওকে, নেক্সট আমরা 10 নম্বর চলে যাব। পরিবেশের বায়োটিক কম্পোনেন্ট কাকে বলে? আলোক ও তাপমাত্রা, উদ্ভিদ ও প্রাণী, জল ও বায়ু, ওজোন ও আর্গন? অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার, যেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী। যে কোনো পরিবেশের বায়োটিক কম্পোনেন্ট বলতে উদ্ভিদ এবং প্রাণীকেই বোঝানো হয়।
11 নম্বর কোশ্চেনে দেখো, দেখতে পাচ্ছ পরিবেশ শব্দটির উৎপত্তি কোথায়, মানে উৎপত্তিগত অর্থ কী? পরিবেশ কথার অর্থ কী? এক কথায় পরিবেশ কথার অর্থ হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ। আমরা পরিবেশের সংজ্ঞাতে পাই যে পারিপার্শ্বিক সমস্ত বৈচিত্র্যকেই পরিবেশ বলে অ্যাকচুয়ালি। নাম্বার 12-এ চলে যাবো আমরা। প্রকৃতির জড় এবং জীব উপাদান নিয়ে যে কোন ধরনের পরিবেশ গঠিত হয়? অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার। লেখা রয়েছে ভৌত এবং প্রাকৃতিক পরিবেশ নিয়ে সম্পূর্ণ পরিবেশ গড়ে ওঠে, জড় এবং জীব দুই। নাম্বার 3 রয়েছে এনভায়রন শব্দটি কোথা থেকে এসছে? অর্থাৎ শব্দটি কোন শব্দ? অর্থাৎ ল্যাটিন, জার্মান, ফরাসি না গ্রিক শব্দ? তো এনভায়রন কথাটি এসছে ফরাসি শব্দ থেকে। ওকে, নেক্সট আমরা 14th কোয়েশ্চেন দেখব। লেখা রয়েছে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের জন্য কোন বিষয়ের জ্ঞান থাকা আবশ্যিক? অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার, অর্থাৎ ভূগোল। অর্থনৈতিক পরিকল্পনার জন্য ভৌগোলিক পরিবেশ জানা অত্যন্ত প্রয়োজনীয়। ওকে, নেক্সট আমরা চলে যাবো 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে লেখা রয়েছে দেখো মানুষের পরিবেশের প্রাথমিক উপাদান কি? মানুষের পরিবেশের প্রাথমিক উপাদান হচ্ছে আমাদের মাটি ও জল, বায়ু, উদ্ভিদ ও প্রাণী, অর্থাৎ সবকটি হয়েছে এখানে সঠিক আনসার। নাম্বার 16 রয়েছে জীবদের নিয়ে গঠিত পরিবেশের নাম কি? ভৌত পরিবেশ, জীব পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ, অর্থসামাজিক পরিবেশ। অর্থাৎ জীবদের নিয়ে গঠিত মানেই হচ্ছে জীব পরিবেশ। ওকে, 17 নম্বর কোশ্চেন দেখবো আমরা। লেখা রয়েছে নিচের কোনটি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়? এখানে বলেছে কোনটি নয়? মানুষ, মূল্যবোধ, শিক্ষা, অর্থনীতি। অর্থাৎ মানুষ হচ্ছে সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়। যে কোনো সামাজিক পরিবেশে মূল্যবোধ থাকা প্রয়োজন, অর্থনীতি থাকা প্রয়োজন, শিক্ষা থাকা প্রয়োজন। ওকে, আমরা নেক্সট হয়ে 18 নম্বর প্রশ্ন, যেখানে লেখা রয়েছে পৃথিবীর প্রথম প্রাণের সঞ্চার কে ঘটায়? এখানে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার, অর্থাৎ উদ্ভিদে আমরা প্রথম প্রাণের সঞ্চার মানে সন্ধান পাই। নেক্সট হচ্ছে 19 নম্বর কোশ্চেন, কত তারিখে বিশ্বের পরিবেশ দিবস পালন করা হয়? এটা আশা করি সকলেই জানো। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক আনসার, 5ই জুন। নেক্সট 20 নম্বর কোশ্চেন রয়েছে পরিবেশ আইন প্রণয়নের জন্য পরিবেশবিদ্যায় যে শাখাটির সাহায্য নেওয়া হয় তাকে কি বলে? তো এখানে অপশন নাম্বার বি হবে সঠিক আনসার, আইনশাস্ত্র। অর্থাৎ যে কোনো আইন প্রণয়নের জন্য আমরা আইনশাস্ত্র ব্যবহৃত করি, সামাজিক শাস্ত্র, নীতিশাস্ত্র এই দুটো হবে না। ওকে, নেক্সট আমরা 21 নম্বর প্রশ্ন দেখব। 21 নম্বর প্রশ্ন, বসুন্ধরা দিবস কবে পালিত হয়? এটা বহুবার প্রশ্ন এসছে বিভিন্ন পরীক্ষায়। তো এখানে হচ্ছে এ নাম্বার আনসার হচ্ছে সঠিক, অর্থাৎ 20 এপ্রিল বসুন্ধরা দিবস পালন করা হয়। বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্রথম জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার কথাটি ব্যবহার করেন আর্নস্ট। ভালো করে মনে রাখবে, আর্নস্ট। ওকে, 23 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ দ্বারা তৈরি পরিবেশকে কি বলা হয়? মানুষ দ্বারা তৈরি পরিবেশকে বলা হয় আমাদের, এখানে সামাজিক পরিবেশ লেখা রয়েছে, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক আনসার, কেননা সামাজিক পরিবেশ তৈরি করে কারা? মানুষ তৈরি করে। ওকে, নেক্সট আমরা 24th প্রশ্ন দেখব। সামাজিক পরিবেশের অন্যতম উপাদান কি? সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে আমাদের সংস্কৃতি, কেননা সমাজে বিভিন্ন সংস্কৃতি বজায় রেখে আমাদের সমাজটা তৈরি হয়। ওকে, 25th নাম্বার প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, ভৌত পরিবেশের একটি সজীব উপাদানের নাম বলো। অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার, ভৌত পরিবেশের সজীব উপাদান বলতে মানুষ। গাছপালা, জল, বায়ু সবকটাই হচ্ছে আমাদের পরিবেশের উদাহরণ, কিন্তু ভৌত পরিবেশের উদাহরণ হচ্ছে আমাদের এখানে মানুষ। ওকে, তো 26 নাম্বার কোশ্চেনে তুমি দেখতে পাচ্ছ লেখা রয়েছে বায়ুমণ্ডলীয় পরিবেশের প্রধান উপাদান কি? জলবায়ু, উষ্ণতা, ভূপ্রকৃতি না বৃষ্টিপাত? এখানে সঠিক আনসার হচ্ছে অপশন সি, অর্থাৎ ভূপ্রকৃতি। নেক্সট 27 নম্বর কোয়েশ্চেন রয়েছে যে মৌলিক পদার্থটি শিলামণ্ডলে বেশি পাওয়া যায় তার নাম কি? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, কোনোটিই নয়। অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক আনসার, অর্থাৎ নাইট্রোজেন। নেক্সট 28 নম্বর কোশ্চেনে দেখব আমরা, লেখা রয়েছে মাটি কোন ধরনের পদার্থ? যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ, তরল পদার্থ না মিশ্র পদার্থ? অপশন নাম্বার 28-এর অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক আনসার, অর্থাৎ মিশ্র পদার্থ। নেক্সট আমরা দেখব 29-এ অধিকাংশ ক্ষেত্রে বিয়োজকেরা কি হয়? মৃতজীবী, মিথজীবী, পরজীবী না স্বভোজী? তো বিয়োজকরা স্বভোজী হয় না, পরভোজীও হয় না, মৃতজীবী হয়, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট আমরা দেখে নেব 30 নম্বর কোশ্চেন, প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন কত সালে হয়? 1952,
1972, 1962 না 1982? এখানে 30 নম্বর প্রশ্নের অপশন নাম্বার সি হচ্ছে সঠিক আনসার, অর্থাৎ 1972 সালে প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন শুরু হয়। নেক্সট 31 কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছ, অতিরিক্ত বায়ু দূষণ, জল দূষণ ও অরণ্য নিধনের ফলে কি ঘটতে পারে বা কি ঘটে? জীব বৈচিত্র্যের বিনাশ, জীব বৈচিত্র্যের বৃদ্ধি, জীব বৈচিত্র্যের সমতা, জীব বৈচিত্র্যের বিভিন্নতা। তো অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার, অর্থাৎ জীব বৈচিত্র্যের বিনাশ হয় এই সমস্ত দূষণ হতে গেলে। 32 নম্বর কোশ্চেন দেখো, লেখা রয়েছে পৃথিবীর আনুমানিক গড় বয়স কত? তো পৃথিবীর আনুমানিক গড় বয়স হচ্ছে মোটামুটি 450 কোটি বছর, অর্থাৎ 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। ওকে, চলো নেক্সট আমরা 33 কোশ্চেন দেখব। লেখা রয়েছে পৃথিবীতে মোট প্রাপ্ত জলের মধ্যে সমুদ্র জলের পরিমাণ কত? আমরা সকলেই জানি পৃথিবীতে আমাদের 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল রয়েছে, অর্থাৎ আমাদের সবথেকে বেশি সংখ্যায় রয়েছে জল এবং সমুদ্রের পরিমাণ হচ্ছে 97.2%। আমরা প্রত্যেকেই বিভিন্ন দিকে তাকাতে গেলেই কেবলমাত্র সমুদ্র দেখতে পারি যখন আমরা পৃথিবীর ম্যাপ দেখতে পাবো। ওকে, তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব। 34 দেখতে পাচ্ছ, লেখা রয়েছে পৃথিবীতে প্রাপ্ত মোট জলের মধ্যে স্বাদু জল বা মিষ্টি জলের পরিমাণ কত? অর্থাৎ আমাদের যতটা জল রয়েছে তার মধ্যে পানযোগ্য জল কত? পানযোগ্য কোশ্চেন আসতে পারে, মিষ্টি বা স্বাদু জলের প্রশ্নও আসতে পারো। তো অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার, অর্থাৎ 3% জল পানীয় জল রয়েছে, যেটা মিষ্টি স্বাদু জল রয়েছে, যেটা আমরা পানের যোগ্য 3%। ওকে, নেক্সট আমরা 35 দেখতে পাচ্ছি পৃথিবীতে মোট জলের মধ্যে ভৌম জলের পরিমাণ কত? অর্থাৎ আমাদের আমাদের মাটির নিচে ভূমিষ্ঠ জল কত পার্সেন্ট রয়েছে? 35 কোশ্চেনের সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ 0.31% ভৌম জলের পরিমাণ রয়েছে। ওকে, নেক্সট আমরা দেখে নেব পৃথিবীতে মোট জলের মধ্যে লবণাক্ত জলের পরিমাণ কতটা? তো লবণাক্ত জলের পরিমাণ হচ্ছে 73%, না 85%, না 97%, না কোনোটি নয়। একটু আগে কিন্তু আমরা বললাম যে সমুদ্রের জলের পরিমাণ কত, তো সেখানে কি বললাম আমরা? 97%। তো অবশ্যই এখানে লবণাক্ত জলের পরিমাণ হচ্ছে 97%, কারণ সমুদ্রের জল এবং লবণাক্ত জল প্রায় সমান। ওকে, চলো 37 কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছে মোটামুটি কত বছর আগে? 10 লক্ষ বছর আগে, 20 লক্ষ বছর আগে, 30 লক্ষ বছর আগে, না 40 লক্ষ বছর আগে? তো অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার, অর্থাৎ 20 লক্ষ বছর আগে মোটামুটি মানুষের আবির্ভাব হয়েছে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ মাটির নিচে কত গভীরতা পর্যন্ত জীবমণ্ডলের বিস্তৃত লক্ষ্য করা যায়? 5 মিটার, 15 মিটার, 10 মিটার, না 20 মিটার? এখানে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার, অর্থাৎ 10 মিটার পর্যন্ত, 10 মিটার গভীরতা পর্যন্ত আমরা জীবমণ্ডলের বিস্তৃত লক্ষ্য করতে দেখতে পারি আর কি। ওকে, চলো 39 প্রশ্নের আনসার হচ্ছে প্রতি কিলোগ্রাম সমুদ্র জলে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কত? 25 গ্রাম, 26 গ্রাম, 27 গ্রাম, না 28 গ্রাম? 29 প্রশ্নের সঠিক আনসার হচ্ছে 27 গ্রাম, অর্থাৎ প্রতি কিলোগ্রাম জলে আমাদের সমুদ্রের যে সোডিয়াম ক্লোরাইড থাকে সেটা হচ্ছে NaCl, যেটা হচ্ছে 27 গ্রাম। ওকে, চলো 40 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সমুদ্র জলের খনিজ লবণগুলির মধ্যে সবচেয়ে বেশি যে খনিজ লবণটি পাওয়া যায় সেটি কি পাওয়া যায়? হাইড্রোজেন ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, কোনোটি নয়, না নাইট্রোজেন? তো অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার। একটু আগেই বললাম সোডিয়াম ক্লোরাইড খনিজ লবণ সব থেকে বেশি পাওয়া যায় সমুদ্র জলে, কারণ একটু আগে বললাম কতটা পরিমাণ, প্রতি কিলোগ্রাম অনুযায়ী 27 গ্রাম পাওয়া যায়। ওকে, চলো 41 হচ্ছে সমুদ্র জলে দ্রবীভূত লবণের গড় পরিমাণ কত শতাংশ? অর্থাৎ সমুদ্র জলে যে লবণ দ্রবীভূত রয়েছে, যেখান থেকে আমরা লবণ পাই আর কি, সেখানকার টোটাল শতাংশ কত? 30%, 35%, 40%, না 45%? তো এখানে সঠিক আনসার হচ্ছে তোমাদের অপশন নাম্বার বি, অর্থাৎ তোমাদের 35% মানে লবণের পরিমাণ পাওয়া যায় সমুদ্র জলে। ওকে, নেক্সট দেখবো 42 বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কত? 0 থেকে 10%, এটা 0 থেকে 10 হবে না, 0.10%, 7.7116, 1.08, না 1.40% রয়েছে। তো অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার, 0.10% রয়েছে আমাদের জলীয় বাষ্পের পরিমাণ। এখানে আমরা
পুরো সেশনটাতে যেটা লক্ষ্য করতে পারছি, জলের সবথেকে বিশেষ একটা ভূমিকা রয়েছে, অর্থাৎ জল সম্বন্ধে ডিটেলস যাবতীয় তথ্য দেওয়া রয়েছে এই আজকের বিশেষ সেশনটাতে, অর্থাৎ সেকেন্ড সেশনে। ওকে চলো 43 কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরের তাপমাত্রাকে বৃদ্ধি ঘটায় কে? এটা কিন্তু প্রত্যেকের পারা উচিত। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড না হাইড্রোজেন? তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডই আমাদের ভূসংলগ্ন যে বায়ুপৃষ্ঠ রয়েছে সেটার তাপমাত্রা বৃদ্ধি করে। জিওগ্রাফিতে তোমরা অবশ্যই পড়েছো। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে পৃথিবীর সর্বত্র হিমরেখা কি অবস্থায় রয়েছে? একই থাকে, এগিয়ে থাকে, পিছু হটেছে না কোনোটি নয়? তো অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক আনসার, পিছু হটেছে। অর্থাৎ পিছু হটেছে বলতে কি, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে পৃথিবীর সর্বত্র হিমরেখা। হিমরেখা মানে কি, যেহেতু বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তাহলে হিমরেখা কি হচ্ছে, আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ বরফ গলতে শুরু করছে। নেক্সট 45 রয়েছে তোমাদের জন্য। মোট মিষ্টি জলের উৎস থেকে তরল জল হিসেবে পাওয়া যায় কত শতকরা শতাংশ? অর্থাৎ বলেছে যে মিষ্টি যে জল রয়েছে, মিষ্টি জলের যে উৎস রয়েছে সেখানে তরল জল হিসেবে কত পার্সেন্টেজ আমরা জল পাই? 0.26%। এখানে সঠিক আনসার হচ্ছে 0.26%। ওকে, আমি একবারে আনসারটা বলে ফেললাম। চলো 46 হচ্ছে আবর্জনার স্তূপ থেকে কি গ্যাস বের হয়? আমরা কিন্তু এটা সকলে জানি হয়তো, বলো তাহলে আনসার। ওজোন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, মিথেন ও হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই অক্সাইড? তো এখানে সঠিক আনসার হচ্ছে মিথেন। আমরা কিন্তু যেখানে মাঠে ঘাটে আমরা দেখতে পেতাম আলিয়া টাইপের, সেটা কার জন্য হতো? মিথেন গ্যাসের জন্য হতো। প্রশ্ন আসতে পারে। ওকে চলো 47 বলছে বায়ুমণ্ডলের প্রতি কিলোমিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে সম্পৃক্ত রুদ্ধতাপ বিযুক্তির কত হার কমে যায়? অর্থাৎ প্রতি কিলোমিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের কত তাপমাত্রা হার বিযুক্তি মানে হ্রাস পায় তোমরা বলতে পারো। ওকে, তো 47-এর সঠিক আনসার হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। আমরা যত প্রতি কিলোমিটার উচ্চতা বাড়বো 4 ডিগ্রি সেলসিয়াস আমাদের কি হবে? কমে যাবে। ওকে চলো 48 হচ্ছে বায়ুমণ্ডলের প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুষ্ক তাপ বিযুক্তির হার কত? অর্থাৎ শুষ্ক কতটা তাপ বিযুক্তি হয় বা হ্রাস পায়? সঠিক আনসার হবে এখানে 48-এর 5, 10, 15, 20, 10। অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার, 10 ডিগ্রি সেলসিয়াস বিযুক্তি হার হয়। ওকে নেক্সট 49 হচ্ছে তোমাদের জন্য জীবজগৎ ও পরিবেশের মধ্যে চক্রাকারে প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলির আবর্তনের প্রক্রিয়াকে কি বলে? জৈব ভূ রাসায়নিক চক্র, কার্বন চক্র, কোনোটি নয় না অক্সিজেন চক্র? 49-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার এ, জৈব ভূ রাসায়নিক চক্র। নেক্সট 50 অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটির নাম কি? ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার? এখানে সঠিক আনসার হচ্ছে থার্মোস্ফিয়ার, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক আনসার। তো ওজোন গ্যাসের রং কেমন? সবুজ, হলুদ, নীলাভ না সাদা? অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার, অর্থাৎ ওজোন গ্যাসের কালার হচ্ছে নীলাভ। নেক্সট আমরা 77 দেখব বায়ুমণ্ডলে ওজোন স্তরের ঘনত্বের একক কী? অর্থাৎ বায়ুমণ্ডল যে ওজোন স্তর রয়েছে সেখানে আমরা কিভাবে পরিমাপ করি? অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক আনসার, ডবসন। ওকে চলো 78 বলছে বায়ুমণ্ডলের মধ্যে উপস্থিত গ্যাসীয় উপাদানের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? এর আগের দিন কিন্তু আমি একটা মুখে মুখে বলে দিয়েছিলাম, যদিও এটা কোশ্চেন আনসার ছিল না। তো কত বলো, মনে আছে? 0.03% হচ্ছে এখানে সঠিক আনসার। ওকে অপশন নাম্বার এ। চলো আমরা 78, 79 দেখব। অতি বেগুনি রশ্মির প্রভাবে ওজোন ভেঙে কি তৈরি হয়? আমাদের যে আলট্রাভায়োলেট রশ্মি রয়েছে সেটা ভেঙে গিয়ে কি তৈরি হয়? অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক আনসার, অক্সিজেন অণু এবং পরমাণু। ওকে চলো 80 দেখবো আমরা কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলকে যে বিযুক্তি তল পৃথক করেছে তাকে কে বলে? আমাদের ভূপৃষ্ঠের যে মণ্ডলগুলো রয়েছে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, সেগুলো আশা করি প্রত্যেকে জানো। তো এটা যে ভাগ করে রেখেছে, বিযুক্ত করে রেখেছে, সেটার নাম কি বলো? তো সেটার নাম হচ্ছে এখানে গুটেনবার্গ বিযুক্তি। ওকে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক আনসার। 81 বলছে ভূত্বকে সীমার গভীরতা কত? অর্থাৎ ভূত্বক যে রয়েছে সেটার সীমার গভীরতা কত? 4 to 8, 6 to 10, 5 to 7 না 7 to 15? অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার, অর্থাৎ 5 থেকে 7 কিলোমিটার সীমার গভীরতা রয়েছে। ওকে চলো আমরা নেক্সট দেখব 82 শিলামণ্ডলের মৌলিক উপাদানগুলির মধ্যে সিলিকার পরিমাণ কত? তো এখানে অপশন হচ্ছে এ হচ্ছে সঠিক আনসার, 27.7%। নেক্সট দেখব উইচার্ড গুটেনবার্গ বিযুক্তির ভূ অভ্যন্তরে যে কত গভীরতম অবস্থিত?
83। ওকে, 83 সঠিক আনসার হচ্ছে এখানে অপশন নাম্বার ডি, অর্থাৎ 29, 2900 কিলোমিটার। ওকে, চলো নেক্সট দেখবো আমরা অন্তমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, অর্থাৎ অন্তকেন্দ্রমণ্ডল ও বহিকেন্দ্রমণ্ডলকে যে বিযুক্তি তল পৃথক করেছে তার নাম কি? 84 বলেছে। তো এখানে সঠিক আনসার হচ্ছে লেমেন বিযুক্তি। ওকে, এর আগে দেখলাম আমরা গুটেনবার্গ বিযুক্তি, এটা লেমেন বিযুক্তি। ওকে, শিয়াল ও সীমাকে যে বিযুক্তি তল বিভক্ত করেছে তাকে কি বলে? ওকে, অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার কনরাড বিযুক্তি বলে। এই বিযুক্তিগুলো ভালোভাবে একবার পড়ে নিও, 3-4টা বিযুক্তি রয়েছে, তো ভালোভাবে পড়ে নিতে গেলে তোমরা পরীক্ষায় পেরে যাবে। 86-এ বলেছে শিলামণ্ডলের মৌলিক উপাদানগুলির মধ্যে অক্সিজেনের পরিমাণ কত? অর্থাৎ শিলামণ্ডলে যে বিভিন্ন উপাদান রয়েছে তার মধ্যে অক্সিজেন কত ভাগ থাকে? অপশন নাম্বার এ হচ্ছে সঠিক আনসার 45.6%। শিলামণ্ডলের মৌলিক উপাদানগুলির মধ্যে লোহার পরিমাণ কত? দেখো একটা প্রশ্ন করতে গেলে বাকিগুলো করতে গেলে কিন্তু সবটা হয়ে যাবে। ওকে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার, অর্থাৎ 5% লোহার পরিমাণ থাকে। নেক্সট দেখো 88-এ ভূপৃষ্ঠ থেকে শিয়ালের গভীরতা কত? এর আগে আমরা গভীরতা দেখলাম, এবার শিয়ালের গভীরতা কত 88-এ বলেছে। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক আনসার, 30 থেকে 45 কিলোমিটার শিয়ালের গভীরতা। ভূত্বক ও গুরুমণ্ডলকে যে বিযুক্তিতল বিভক্ত করেছে সেটার নাম কি? 89-এ বলেছে। 89 আনসার হচ্ছে কত? মোহ বিযুক্তি বলে। ওকে, অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার। তো গুটেনবার্গ বিযুক্তি দেখলাম আমরা মোহ বিযুক্তি দেখলাম। ওকে, চলো 90 বলছে শিলামণ্ডলের মৌলিক উপাদানগুলির মধ্যে অ্যালুমিনিয়ামের পরিমাণ কত? আমরা লোহার পরিমাণ দেখলাম, অ্যালুমিনিয়ামের পরিমাণ কত? 8.1% হচ্ছে অ্যালুমিনিয়ামের পরিমাণ। শিলামণ্ডলীয় পরিবেশের প্রধান উপাদান কি? অর্থাৎ আমাদের যে শিলামণ্ডল রয়েছে সেখানে বিভিন্ন উপাদান থাকে, সেই বিভিন্ন উপাদানের মধ্যে প্রধান উপাদান কোনটা? ভূপ্রকৃতি হচ্ছে প্রধান উপাদান। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক আনসার। নেক্সট 92 দেখবো নিকেল ও লোহা সমন্বিত স্তরকে কি বলে? বলো তো তোমরা, এটা পারবে আশা করি। নিফে বলে, নিফে। ওকে, চলো শিলামণ্ডলের সিলিকা ও অ্যালুমিনিয়ামের সমন্বিত স্তরটিকে কি বলে? অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার শিয়াল। আমরা শিয়ালের গভীরতা দেখলাম কত, আর সমন্বিত অংশ কাকে বলে? সিলিকা এবং অ্যালুমিনিয়ামের সমন্বিত অংশকে বলা হয় শিয়াল। চলো 94 দেখবো শিলামণ্ডলকে সিলিকা ও ম্যাগনেসিয়াম সমন্বিত স্তরকে কি বলে? এবার সিলিকা এবং ম্যাগনেসিয়াম কি বলে? সীমা বলে। ওকে, সিলিকা অ্যালুমিনিয়ামকে বলে শিয়াল এবং সিলিকা ম্যাগনেসিয়ামকে বলে সীমা। ওকে, চলো নেক্সট আমরা দেখব যে বাড়িমণ্ডল 95 বাড়িমণ্ডল পরিবেশের প্রধান উপাদান কি? বাড়িমণ্ডলীয় পরিবেশের ওকে প্রধান উপাদান কি? আশা করি তোমরা এটা প্রত্যেকেই পারবে, তাই না? অপশন নাম্বার সি হচ্ছে সঠিক আনসার। কেন বলো তো? বায়ু আছে, স্থল আছে, কোনোটি নয় আছে সমুদ্র জল। বাড়িমণ্ডল মানে কি? জল, তো সমুদ্র জল। চলো 96 বলছে ভূত্বক, বাড়িমণ্ডল ও বায়ুমণ্ডলের যে অংশে জীবের সৃষ্টি, বৃদ্ধি ও অস্তিত্ব লক্ষ্য করা যায় তাকে কি বলে? 96 অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার, জীবমণ্ডল। এই জীবমণ্ডলে আমরা সমস্ত কিছু লক্ষ্য করতে পারি। ভূত্বক বলেছে, বায়ু বলেছে, জল বলেছে, তাহলে এটা কোথায়? জীবমণ্ডল নিশ্চয়ই। চলো বায়ুমণ্ডল হবে না, বায়ুমণ্ডলে বায়ু থাকবে, শিলামণ্ডলে শিলা থাকবে, বাড়িমণ্ডলে জল থাকবে, তাহলে জীবমণ্ডল সব কিছু থাকবে। 97 আমরা দেখবো, আমরা 100 পর্যন্ত আজকে শেষ প্রশ্ন দেখবো আর কি। 97-এ বলছে পৃথিবীর সবচেয়ে ভেতরের অংশের নাম কি? একদম পৃথিবীর যে ভেতরে যে বিভিন্ন এই যে মণ্ডলগুলো পড়লাম আমরা এখন, তাহলে সব থেকে কেন্দ্র মণ্ডলের নাম কি বা ভিতরের মণ্ডলের নাম কি? অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার, অর্থাৎ কেন্দ্রমণ্ডল। প্রথমে কেন্দ্রমণ্ডল, তারপরে বিভিন্ন স্তর রয়েছে, মানে একদম ভেতরের স্তরটি রয়েছে, এখানে গোল এরকম ছবি রয়েছে, তোমরা জিওগ্রাফিতে পড়েছো আশা করি, সেটাকে কেন্দ্রমণ্ডল বলে। 98 পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোথায়? সব থেকে বেশি কোথায় মানে জনসংখ্যা বৃদ্ধি হয়? যেখানে উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, উন্নত দেশ, উন্নত এবং অনুন্নত সবটা, তাহলে তো এগুলো হবে না, উন্নত বা উন্নত হবে না, উন্নয়নশীল দেশ। অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার। আমরা 99 দেখব উত্তর ও দক্ষিণ মেরুতে বরফ হিসেবে জমে থাকা মিষ্টি জলের পরিমাণ কত? আমরা মিষ্টি জলের পরিমাণ এটা কিন্তু পড়ছিলাম, সে 3rd নাম্বার ভিডিওতে কিন্তু ভালোভাবে দেখে নিও। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার, 2.3% হচ্ছে মিষ্টি জল থাকে উত্তর এবং দক্ষিণ মেরুতে। ভারতে অবস্থিত শীতলতম মরুভূমির নাম কি? যেখানে ঠান্ডা প্রচুর থাকে যে মরুভূমিতে, সেই মরুভূমির নাম কি? লাদাখ। লাদাখ হচ্ছে আমাদের ভারতের একদম অন্যতম একটা শীতলতম মরুভূমি। তো তুমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি অথবা উত্তরবঙ্গ ইউনিভার্সিটি বা আদার্স কোনো ইউনিভার্সিটির যাদের ইএনভিএস সাবজেক্টটি রয়েছে সকলেরই সিলেবাস সেম, সুতরাং তুমি সম্পূর্ণ এই সিরিজটি দেখতে পারো। আমরা অলরেডি
চ্যাপ্টার 1-এর গুরুত্বপূর্ণ 100খানা কোয়েশ্চেন আলোচনা করে ফেলেছি। আজকে সেকেন্ড চ্যাপ্টার আলোচনা করব। আরও কিছু প্রশ্নপত্র রয়েছে যেগুলো আমরা সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হওয়ার পরে আলোচনা করব। তো চলো আজকে সেকেন্ড চ্যাপ্টার প্রাকৃতিক সম্পদ, পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদ নিয়ে আলোচনা করি। আজকের বিশেষ সিরিজে 25টা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই তুমি দেখতে পাচ্ছ নাম্বার 1-এ ভারতের সবুজ বিপ্লবের সূচনা কে করেছিলেন? এই প্রশ্নটি অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে চলে এসেছে। তো এখানে সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ এস স্বামীনাথন। নেক্সট, ফসজিন কি? ফসজিন এক প্রকার কীটনাশক, না জৈব সার, না রাসায়নিক সার, না জীবজ সার? তো এখানে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক আনসার, অর্থাৎ কীটনাশক হচ্ছে এক প্রকার ফসজিন। নেক্সট নাম্বার 3-তে বলছে জলবিদ্যুৎ শক্তি কী ধরনের সম্পদ? জলবিদ্যুৎ গচ্ছিত সম্পদ, প্রবহমান সম্পদ, না আবর্তনীয় সম্পদ, না দুষ্প্রাপ্য সম্পদ? তো আমাদের জলবিদ্যুৎ হচ্ছে এক প্রকার প্রবহমান সম্পদ। নেক্সট 4 নাম্বার দেখে নেব আমরা, লোহা কী ধরনের সম্পদ? আবর্তনীয় সম্পদ, প্রবহমান সম্পদ, জাতীয় সম্পদ, না অদ্বিতীয় সম্পদ? এখানে লোহা হচ্ছে আমাদের আবর্তনীয় গচ্ছিত সম্পদ। নেক্সট 5-তে দেখব একটি পরিবেশ বান্ধব সম্পদের উদাহরণ দাও। তো আমরা এটা অলরেডি প্রত্যেকেই জানবো আশা করি, সৌরশক্তি। এটা হচ্ছে পরিবেশ বান্ধব, কেননা এই শক্তি ইউজ করলে কোনো প্রকার দূষণ হয় না, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে দূষণ হতে পারে। নেক্সট 6 নাম্বারে দেখব যেসব সম্পদ প্রত্যক্ষ করা যায় না তাদের কি বলে? যেসব সম্পদ আমরা প্রত্যক্ষভাবে দেখি না বা ইউজ করা যায় না সেসব সম্পদকে কি বলে? বলে কি অবস্তুগত সম্পদ। অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট আমরা 7 নাম্বার দেখে নেব। 7 নাম্বার দেখো লেখা রয়েছে বস্তুর কার্যকারিতাই সম্পদ বক্তব্যটির কে উল্লেখ করেছেন? এই বক্তব্যটি কার লেখা বা কে বলেছেন? অপশন নাম্বার এখানে সি হচ্ছে কারেক্ট আনসার, অর্থাৎ জিমারম্যান এই কথাটি বলেছেন। নেক্সট 8 নাম্বারে দেখব কয়লা কি প্রকার সম্পদ? কয়লা আমাদের কি প্রকার সম্পদ? এটাও আশা করি প্রত্যেকে জানো। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার, কেননা অপূরণশীল সম্পদ। নেক্সট, জল কি ধরনের সম্পদ? জল আমাদের এখানে কি ধরনের সম্পদ বলো? পুনর্ভব সম্পদ। ওকে, জল হচ্ছে আমাদের পুনর্ভব সম্পদ। তাহলে আমাদের চ্যাপ্টার যে পুনর্ভব সম্পদ সেটা একটা এক্সাম্পল হচ্ছে আমাদের জল। ওকে, চলো নেক্সট 10 নাম্বারে তুমি দেখতে পাচ্ছ মানুষকে সম্পদের কি বলা হয়? সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী ও ভোগকারী, ধ্বংসকারী ও ভোগকারী। তো মানুষ কি প্রকার হবে বলো? মানুষ হবে সৃষ্টিকারী এবং ভোগকারী, অর্থাৎ দুই হচ্ছে মানুষ। চলো নেক্সট আমরা দেখব 11 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটি কে লিখেছেন? অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, জিমারম্যান। এর আগের উক্তিটি জিমারম্যানেরই, এই উক্তিটিও, এই লেখাটিও হচ্ছে জিমারম্যান। ওকে, তো চলো আন্টার্কটিকায় খনিজ সম্পদ কি অবস্থায় রয়েছে? কি অবস্থায় রয়েছে? নিরপেক্ষ উপাদান হিসেবে রয়েছে। সম্পদের কার্যকারিতাকে কি বলে? স্থিতিশীল, গতিশীল, নিরপেক্ষ, না কোনোটিই নয়? অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার, অর্থাৎ গতিশীল। ওকে, চলো নেক্সট আমরা 14 দেখব বায়ুমণ্ডলের ওজোন স্তর কী ধরনের সম্পদ? বায়ুমণ্ডলে যে আমাদের ওজোন স্তর রয়েছে সেটা কী ধরনের সম্পদ? অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, আন্তর্জাতিক সম্পদ, কেননা ওজোন স্তর গোটা বিশ্বে রয়েছে। ক্রায়োলাইট কি? ব্যক্তিগত সম্পদ, সর্বত্র প্রাপ্ত সম্পদ, সহজলভ্য সম্পদ, না অদ্বিতীয় সম্পদ? এখানে সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার সি, অদ্বিতীয় সম্পদ। বনভূমি কি ধরনের সম্পদ? অপূরণশীল সম্পদ, পূরণশীল, গচ্ছিত, অথবা দুষ্প্রাপ্য সম্পদ? অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার, অর্থাৎ পূরণশীল সম্পদ। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেব। নেক্সট 17, সম্পদ সৃষ্টি ও উন্নয়নের ক্ষেত্রে কার দ্বৈত ভূমিকা রয়েছে? দ্বৈত মানে ডাবল। ডাবল কার ভূমিকা রয়েছে? তো মানুষের ভূমিকা রয়েছে। সৃষ্টিও করতে পারে, উন্নয়নও করতে পারে মানুষ। চলো নেক্সট হচ্ছে একটি অফুরন্ত সম্পদের উদাহরণ দাও। 18-এ বলছে অফুরন্ত সম্পদ, বলো কি হবে? কি হবে? অপশন নাম্বার এ হচ্ছে সঠিক আনসার, সৌরশক্তি। এটা অফুরন্তভাবে পাওয়া যাবে, বনভূমি হবে না, খনিজ দ্রব্য হবে না, মাছও হবে না। নেক্সট 19 নাম্বার বলছে সম্পদের কার্যকারিতার তথ্য প্রথম কে উপস্থাপন করেছিলেন? প্রথম। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার, জিমারম্যান। তো জিমারম্যান কিন্তু অনেকগুলো আমরা কোশ্চেন আনসার পেলাম, সেটা কিন্তু ভালো করে তোমরা পড়ে নেবে। নাম্বার 20, কোন সম্মেলনে পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেওয়া হয়? কোন সম্মেলনে? অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, অর্থাৎ বসুন্ধরা সম্মেলন। বসুন্ধরা সম্মেলন কবে হয়েছিল এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। অলরেডি আমি আলোচনা করেছি ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড কি ফার্স্ট ভিডিওতে। তো তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, বসুন্ধরা সম্মেলন কবে হয়েছিল বা কবে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে জনবিরলতাকে সম্পদ সৃষ্টির কি প্রকৃতির বাধা বলা যায়?
মানে জনবিরল, জনবিরল তাকে সম্পদ সৃষ্টির কি প্রকৃতির বাধা বলা যেতে পারে? এটা কি হবে? অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ মানবিক বাধা। ওকে, নেক্সট নাম্বার 22, একটি গচ্ছিত সম্পদের উদাহরণ দাও। অনেকগুলো আমরা কিন্তু এর আগে সম্পদগুলো দেখলাম, গচ্ছিত, অগচ্ছিত। ওকে, তাহলে এখান থেকে তাহলে বলো তো তোমরা কি হবে? অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট আনসার, খনিজ তেল হচ্ছে গচ্ছিত সম্পদ। নেক্সট 23 বলছে জ্ঞানী সকল সম্পদের সৃষ্টিকর্তা। বক্তব্যটি কে বলেছেন? বলো কে বলেছে? 23 এখানে কারেক্ট আনসার হচ্ছে মিচেল। এখানে কিন্তু জিমারম্যান হবে না, মিচেল বলেছেন যে জ্ঞানী হলো সম্পদের সৃষ্টিকর্তা। নেক্সট, সম্পদ সৃষ্টির ক্ষেত্রে প্রাকৃতিক বাধা কি? প্রাকৃতিক কি বাধা? ভূমিকম্প। ভূমিকম্প হচ্ছে সম্পদ সৃষ্টির পক্ষে বাধা। ভূমিকম্প হতে গেলে সমস্ত কিছু নষ্ট বিনষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 25, আজকের লাস্ট প্রশ্ন, শীতল নাতিশীতোষ্ণ বনভূমির প্রধান বৃক্ষ কি? তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক আনসার, অর্থাৎ পাইন হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ বনভূমির প্রধান বৃক্ষ। তো 26 নাম্বার কোশ্চেন দেখা যাক। দেখতে পাচ্ছ লেখা রয়েছে মানুষের জ্ঞান হলো তার মুখ্য সম্পদ। বক্তব্যটির প্রবক্তাকে? 26-এর সঠিক আনসার হচ্ছে এখানে অপশন নাম্বার সি, অর্থাৎ জিমারম্যান। জিমারম্যানের অনেকগুলো বক্তব্য আমরা প্রিভিয়াস ভিডিওতে অলরেডি দেখে ফেলেছি। নাম্বার 27-তে রয়েছে কোন অরণ্য থেকে মধু সংগ্রহ করা যায়? অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, অর্থাৎ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য থেকে মধু সংগ্রহ করা যায়। 28, সৌরশক্তি কী ধরনের সম্পদ? এটা তোমরাই পড়বে। এটি হচ্ছে একটি পুনর্ভব সম্পদ, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক আনসার। নেক্সট, অক কি প্রকৃতির বৃক্ষ? 29-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ ভূমধ্যসাগরীয় প্রকৃতির বৃক্ষ। ওকে, চলো নেক্সট আমরা 30-তে দেখব হাসপাতাল, বিদ্যালয়, পাঠাগার ইত্যাদিকে কি বলে? অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার, সামাজিক সম্পদ বলে এগুলোকে, যেহেতু সমাজে সমস্তটাই অবস্থিত। নেক্সট, মেহগনি কি জাতীয় অরণ্যের বৃক্ষ? মেহগনি হচ্ছে এখানে চিরহরিত অরণ্যের বৃক্ষ। ওকে, চলো নেক্সট 32, মানুষের দ্বৈত ভূমিকার কথা প্রথম কে বলেছিলেন? এটা অলরেডি আমরা একটা আলোচনা করেছিলাম। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, জিমারম্যান। নেক্সট 33, কোন বনভূমির বৃক্ষের ছাল থেকে বোতলের ছিপি তৈরি করা হয়? অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার, অর্থাৎ ভূমধ্যসাগরীয় অরণ্য থেকে বোতলের ছিপি তৈরি করা যায়। চলো নেক্সট আমরা দেখব 34-এ লেখা রয়েছে আমাজন অববাহিকায় কি জাতীয় উদ্ভিদের অরণ্য দেখা যায়? অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার, অর্থাৎ চিরসবুজ উদ্ভিদের অরণ্য দেখা যায়, যেহেতু আমাজন অববাহিকায় অবস্থিত। নেক্সট 35, পাইন গাছ থেকে কি সংগ্রহ করা যায়? বলো তোমরাই। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার, তারপিন তেল। পাইন গাছ থেকে তারপিন তেল পাওয়া যায়। 36-এ কোন দেশে বনভূমির পরিমাণ মোট ভূভাগের শতকরা কত ভাগ থাকা উচিত? অর্থাৎ কোনো দেশে যতটা পরিমাণ বনভূমি রয়েছে সেটা সমস্ত ভূভাগের কত শতাংশ হওয়া উচিত? অপশন নাম্বার বি হবে এখানে সঠিক আনসার, অর্থাৎ 33 ভাগ অরণ্য অবশ্যই থাকতে হবে যে কোনো দেশের ভূখণ্ডে। ওকে, চলো 37-এ দেখবো আমরা কমপক্ষে কত হেক্টর জমিতে বৃক্ষ থাকলে তাকে অরণ্য ভূমি বলা হয়? বলো। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, 0.05 হেক্টর জমিতে যদি কোনো বৃক্ষ থাকে তাকে অরণ্য ভূমি বলে অভিহিত করা হয়। নেক্সট 38, কোন গাছ থেকে রজন প্রস্তুত হয়? এটা আশা করি তোমরা প্রত্যেকে পাবে, তাই না? পাইন গাছ থেকে রজন উৎপন্ন হয়। তাহলে এর আগে দেখলাম পাইন গাছ থেকে তারপিন তেল উৎপন্ন হয়, আবার রজনও উৎপন্ন হয়। চলো 39, ভারতের অরণ্য মূলত কি প্রকৃতির? এটাও তোমরা সকলে পারবে। ওকে, চলো আনসার করো চটচট। পর্ণমোচী অরণ্য, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার। নেক্সট আমরা 40 দেখব তৈগা বনভূমি কি প্রকৃতির অরণ্য? তৈগা সরলবর্গীয় অরণ্য, না ভূমধ্যসাগরীয় অরণ্য, না ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, না ক্রান্তীয় বৃষ্টি অরণ্য? এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক আনসার, অর্থাৎ সরলবর্গীয় অরণ্য। পৃথিবীতে উৎপাদিত মোট কাঠের শতকরা কত ভাগ জ্বালানি রূপে ব্যবহৃত হয়? পৃথিবীতে যত পরিমাণ কাঠ উৎপাদন হয় তার কত শতাংশ জ্বালানি হিসেবে ইউজ করা হয়? 50 ভাগ, 50% জ্বালানি হিসেবে ইউজ করা যায়। ওকে, যে সমস্ত বৃক্ষের কাণ্ড সরল ও ঋজু এবং গাছের ফলগুলি শুষ্ক ও মোচার মতন হয় তাকে
কি বলে? এগুলো আমরা কিন্তু দেখেছি অলরেডি, তাই না? সরল বর্গীয় বৃক্ষ বলে এই সমস্ত বৃক্ষকে, যেগুলো শঙ্কুর মতো দেখতে বা মোচার মতো দেখতে। ওকে, চলো। কাকে চিরগোধূলির অঞ্চল বলা হয়? চিরগোধূলি কেন? কেননা অন্ধকারে নিমজ্জিত থাকে, তাই জন্য বলা হয়। কোথায়? নিরক্ষীয় চিরসবুজ অরণ্য অঞ্চলকে, কেননা এখানে যে অরণ্য রয়েছে মানে ভেতরটা সম্পূর্ণ অন্ধকার। ওকে, চলো। আফ্রিকার কঙ্গো অববাহিকায় কী ধরনের অরণ্য লক্ষ্য করা যায়? অপশন নাম্বার ডি হবে এখানে সঠিক আনসার, নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। তাহলে আফ্রিকার কঙ্গো অববাহিকায় নিরক্ষীয় চিরসবুজ অরণ্য পাওয়া যায় এবং এখানকার অরণ্যটা কীরকম? চিরগোধূলি অরণ্য। ওকে, নেক্সট। কোন বনভূমির পরিমাণ পৃথিবীতে সব থেকে বেশি? অপশন নাম্বার এ হবে সঠিক আনসার, সরল বর্গীয় বনভূমি। চলো নেক্সট আমরা দেখব 46। ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষ সাধারণত কোন মাটিতে জন্মায়? ম্যানগ্রোভ উদ্ভিদ কিন্তু তোমরা অলরেডি পড়েছো, তাই না? কোথায় জন্মায়? লবণাক্ত সমুদ্রের পাশে পাওয়া যায়। নেক্সট 47। সবচেয়ে বেশি সরল বর্গীয় বৃক্ষ কোথায় জন্মায়? অপশন নাম্বার সি হবে এখানে সঠিক আনসার, রাশিয়ায় জন্মায়। নেক্সট 48। বিমানের ঘর ও হিমায়ন যন্ত্র প্রস্তুতিতে কোন গাছের কাঠ ব্যবহৃত করা হয়? কোথায় বলেছে বলতো? বিমানের ঘর। এই যে আমরা বিমানে উঠি, সেই বিমানের ঘর কোন কাঠ দিয়ে তৈরি হয়? বালসা। ওকে, বালসা কাঠ দিয়ে তৈরি হয়। চলো আজকে আর লাস্ট দুটো কোয়েশ্চেন দেখবো, অর্থাৎ 49 এবং 50 কোয়েশ্চেন দেখবো। ওকে, চলো। 49-এ বলছে কোন অরণ্যের বৃক্ষের পাতায় মোমের মতো আবরণ থাকে? অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার, এখানে ভূমধ্যসাগরীয় অরণ্যে পাওয়া যায়। ওকে, নেক্সট 50 বলছে পৃথিবীর শক্ত কাঠের বাণিজ্যের প্রায় 80% কাঠ কোন বনভূমি থেকে পাওয়া যায়? অপশন নাম্বার এ হবে এখানে সঠিক আনসার, সরল বর্গীয় বৃক্ষ বনভূমি। দেখতে পাচ্ছ লেখা রয়েছে পৃথিবীর প্রায় 90% কাগজের মণ্ড কোন অরণ্য থেকে তৈরি হয়? তো অপশন নাম্বার এখানে ডি হচ্ছে সঠিক আনসার, সরল বর্গীয় অরণ্য থেকে সৃষ্টি হয়। কোন গাছের ছাল থেকে বোতলের ছিপি তৈরি হয়? অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক আনসার, অর্থাৎ কক গাছের গাছ থেকে বোতলের ছিপি তৈরি হয়। বোতাম কোন বৃক্ষ থেকে তৈরি হয়? টাগুয়া নাট, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার, টাগুয়া নাট বৃক্ষ থেকে বোতাম তৈরি হয়। নেক্সট আমরা দেখব 54। প্রকৃতি বা উপাদান অনুসারে খনিজ দ্রব্যগুলিকে কটি ভাগে ভাগ করা যায়? টোটাল 2 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট আমরা দেখব 55। আয়োডিনের অভাবে মানব দেহে কোন রোগের সৃষ্টি হয়? অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, গলগণ্ড। শিল্পে কোন লৌহ আকরিক বেশি পরিমাণে ব্যবহৃত হয়? হেমাটাইট সব থেকে বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার। নেক্সট আমরা দেখব একটি অলোহা বর্গীয় ধাতুর নাম বলো। এখানে তামা হবে সঠিক আনসার, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। নেক্সট আমরা দেখব লোহের অভাবে মানবদেহে কোন রোগের সৃষ্টি হয়? অ্যানিমিয়া হবে, অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার। চলো নেক্সট। কোন লৌহ আকরিক কালো বর্ণের হয়? তো বলো কোন লৌহ আকরিক কালো বর্ণের হয়? ম্যাগনেটাইট হয়, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। সারা বিশ্বে কত সংখ্যক মানুষ অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে? সারা বিশ্বের কথা বলা হয়েছে, অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার, 815 মিলিয়ন। হেমাটাইটে আকরিক লৌহ কত শতাংশ পরিমাণ থাকে? 70% থাকে, অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার। 62 বলছে রাসায়নিক শিল্পে ব্যবহৃত একটি খনিজের উদাহরণ দাও। অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার, লবণ। যে কোনো রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয় লবণ। চলো নেক্সট 63 বলছে বায়োটাইট কার আকরিক? অপশন নাম্বার বি অর্থাৎ অভ্র হবে এখানে সঠিক আনসার। নেক্সট দেখব সর্বোৎকৃষ্ট লোহার আকরিক কোনটি? সর্বশ্রেষ্ঠ বা সর্বোৎকৃষ্ট, এখানে ম্যাগনেটাইট হবে, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখবো আমরা ভারতে অভ্র উৎপাদনের বিখ্যাত অঞ্চল কোনটি? কোডারোমা হচ্ছে ভারতের অভ্র উৎপাদনের সব থেকে বেশি বিখ্যাত, অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। চেল কোপারাইট কার আকরিক? চেল কোপারাইট কার আকরিক? অপশন নাম্বার সি অর্থাৎ তামা হবে এখানে সঠিক আনসার। নেক্সট ম্যাঙ্গানিজের প্রধান আমদানিকারক দেশ কোনটি? জাপান সব থেকে ম্যাঙ্গানিজ আমদানি করে, সেটা হচ্ছে অপশন নাম্বার বি সঠিক আনসার। নেক্সট আমরা 68 দেখব ভারতের উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলের স্থানান্তরিত কৃষি জমি কি নামে পরিচিত? কি নামে? ঝুম নামে পরিচিত, অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। উদ্যান কৃষিতে সারা বছর পাওয়া যায় এমন সবজির চাষকে কি বলে?
ওলেরিকালচার বলে। অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার। নাম্বার 70, কোন রাসায়নিক জীবদেহে জৈব বিবর্তন ঘটায়? কোন রাসায়নিক জীবদেহে জীব বিবর্তন ঘটায়? ডিডিটি। অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার। কোন সার বিষাক্ত নয়? ভার্মি কম্পোস্ট হচ্ছে বিষাক্ত নয়। অপশন নাম্বার বি ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 72 দেখবো আমরা, কোন ফসল লবণাক্ত মাটিতে সব থেকে বেশি ভালো হয়? কোথায় ভালো হয়? গম ভালো হয়। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার। উদ্যান কৃষিতে সারা বছর পাওয়া যায় এমন ফল চাষকে কি বলে? এখানে হবে পোমাম কালচার বলে। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট আমরা দেখব সারা পৃথিবীতে কতজন মানুষ খাদ্য সংকটে ভুগছে সারা পৃথিবীতে? 110 মিলিয়ন, 124 মিলিয়ন, 175 মিলিয়ন, না 220 মিলিয়ন? অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে কারেক্ট আনসার, অর্থাৎ 124 মিলিয়ন। আজকের শেষ প্রশ্ন 75 দেখব, নিম্নলিখিত কৃষি প্রণালীর মধ্যে কোনটিকে আধুনিক কৃষি বলা হয়? প্রগাঢ় কৃষি, স্থানান্তরিত কৃষি, বাগিচা কৃষি, না সবকটি? অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার, অর্থাৎ বাগিচা কৃষি। থার্ড চ্যাপ্টার তোমাদের রয়েছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। অলরেডি তোমরা এই সম্বন্ধে কম বেশি প্রত্যেকেই জানো। আমরা সরাসরি কোয়েশ্চেনে ঢুকবো এবং সেখান থেকেই আমরা আরও বিস্তারিত তথ্য জানতে পেরে যাব। আজকের প্রথম প্রশ্ন, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের 10% সূত্রের প্রবর্তককে? আর্নস্ট অ্যান্ড হেকেল। অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক আনসার। বাস্তুতন্ত্রে অবস্থিত সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে কি বলে? ফ্লোরা বলে। অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার। নাম্বার 4-তে আমরা কোয়েশ্চেন দেখব, জলাভূমি ও হ্রদের প্রকৃতি সংক্রান্ত বিদ্যাকে কি বলে? লিমনোলজি বলে। অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক আনসার। নাম্বার 5, পৃথিবীর জল, স্থল ও অভ্যন্তরীক্ষে অবস্থিত জীবসমূহকে কি বলে? এখানে জীবমণ্ডল বলে, অর্থাৎ জীবমণ্ডলের মধ্যেই স্থল, জল, অন্তরিক্ষ সমস্ত কিছু প্রেজেন্ট হয়। তো অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক আনসার। ইকোসিস্টেমের প্রথম প্রবর্তক বা কে ব্যবহার করেন কথাটি? ট্যান্সলে ব্যবহার করে, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক আনসার। আমরা নাম্বার 7 কোয়েশ্চেন দেখব, মানুষ বাস্তুতন্ত্রের কোথায় অবস্থান করে? মানুষ সর্বোচ্চ খাদক, তাই অপশন নাম্বার হচ্ছে এখানে সঠিক আনসার। ইকোসিস্টেম শব্দটি টেন্সলে কবে ব্যবহার করেছিলেন প্রথম? 1935 খ্রিস্টাব্দে করেছিলেন, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট, মৃত্তিকা বিষয়ক চর্চাকে কি বলে? পেডোলজি বলে। অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার। নাম্বার 10, বাস্তুতন্ত্রের সকল উৎপাদককে কি বলা হয়? স্বভোজী বলা হয়, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট আমরা 11th কোশ্চেন দেখব, বাস্তুতন্ত্রের মানুষকে কি বলা হয়? সর্বভুক প্রাণী বলে, কেননা মানুষ সর্বভুক, তাই জন্য অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার। একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দান। কৃত্রিম মানে যেগুলো আমরা তৈরি করি, অর্থাৎ অ্যাকুয়ারিয়াম হচ্ছে বাস্তুতন্ত্র, হচ্ছে একটা কৃত্রিম বাস্তুতন্ত্র, কেননা সমুদ্র, মরুভূমি, পুকুর সমস্তটাই প্রকৃতি থেকে তৈরি হয়। ইকোলজি শব্দটি হেকেল কত খ্রিস্টাব্দে ব্যবহার করে? 1869 খ্রিস্টাব্দে ব্যবহার করে, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট, বাস্তুতন্ত্রে অবস্থিত প্রাণী গোষ্ঠীকে এক কথায় কি বলে? ফনা বলে, অর্থাৎ উদ্ভিদ গোষ্ঠীকে ফ্লোরা বলে এবং প্রাণী গোষ্ঠীকে ফনা বলে। এটা তোমরা ভালো করে মাথায় রেখে দাও। নেক্সট আমরা 15 নাম্বার কোয়েশ্চেন দেখব, বাস্তুতন্ত্রে শক্তির প্রধান এবং প্রাথমিক উৎস কি? প্রত্যেকেই জানো, সূর্য। অপশন নাম্বার সি এখানে সঠিক আনসার। জলাশয়ের তলদেশে মাটিতে বসবাসকারী জীবকে কি বলে? বেন্স বলে, অর্থাৎ পুকুর বা জলাশয়ের তলদেশে যেসব প্রাণী ব্যবহার করে তাদেরকে বেন্স বলে। এবং প্ল্যাঙ্কটন হচ্ছে যে সমস্ত আণুবীক্ষণিক যন্ত্র, মানে আণুবীক্ষণিক প্রাণী, ক্ষুদ্র উদ্ভিদ, সেগুলোকে প্ল্যাঙ্কটন বলে, অর্থাৎ জলের স্রোতের সঙ্গে এরা ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। চলো নেক্সট দেখবো আমরা 17 নাম্বার, পরিবেশের গঠনগত ও কার্যগত একককে কি বলে? বাস্তুতন্ত্র বলে, কারণ আমরা বাস্তুতন্ত্র চ্যাপ্টার পড়ছি, তো পরিবেশের গঠনগত এবং কার্যগত একক কি বলে? বাস্তুতন্ত্র বলে। নেক্সট দেখব, কোনো বাস্তুতন্ত্রের প্রজাতির ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় এলাকাকে কি বলে? নিচ বলে। যে এলাকাতে বাস্তুতন্ত্রের ক্রিয়াকলাপ হয় সেই এলাকাটাকে বলা হয় নিচ। নেক্সট আমরা 19-এ দেখব, কোনো বাস্তুতন্ত্রে জীবের মোট শুষ্ক ওজনকে কি বলে? 19 নম্বর অপশন হবে জীবভর, অর্থাৎ সমস্ত শুষ্ক যে ওজন বাস্তুতন্ত্রে সেটাকে জীবভর বলে। নেক্সট 20 কোশ্চেন হচ্ছে, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ কি প্রকৃতির হয়?
বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সবসময় একমুখী হয়, অর্থাৎ এক মুখে প্রবাহিত হয়। জলের গভীরে যেসব প্রাণী স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়াতে সক্ষম তাদের কি বলে? আমি একটু আগেই বললাম, সেটাকে প্ল্যাঙ্কটন হচ্ছে ভেসে যায় এবং নেকটন হচ্ছে সাঁতার কাটতে নিজে নিজে সাঁতার কাটতে পারে, মানে সক্ষম আর কি। নেক্সট 22 হচ্ছে সবুজ উদ্ভিদ বাস্তুতন্ত্রে কি নামে পরিচিত? এটা আমরা প্রত্যেকে জানি, উৎপাদক নামে পরিচিত। উদ্ভিদ সম্বন্ধীয় মৃত্তিকা বিষয়ক চর্চাকে কি বলে? এডাফোলজি বলে। ওকে, কোনো নির্দিষ্ট স্থানের সকল প্রজাতির জীবকে একত্রে কি বলা হয়? বায়োটা বলা হয়। সকল প্রজাতিকে একত্রে বায়োটা বলে। নিচ শব্দটি প্রথম কে ব্যবহার করে? গ্রিনলে ব্যবহার করে। ওকে, চলো নেক্সট হচ্ছে 26, অধিকাংশ ক্ষেত্রে বিয়োজকরা কি প্রকৃতির হয় বা কি হয়? অধিকাংশ ক্ষেত্রে বিয়োজকরা সবসময় মৃতজীবী হয়। ওকে, স্থির জলের বাস্তুতন্ত্রকে কি বলে? লেন্টিক বলে স্থির জলের বাস্তুতন্ত্রকে। বাস্তুতন্ত্রের সকল উৎপাদককে একসাথে কি বলে? স্বভোজী বলে। প্রত্যেকেই নিজের নিজের খাদ্য তৈরি করে বলে স্বভোজী বলে। না, নেক্সট 29, কোনো একটি প্রজাতির মোট সংখ্যাকে কি বলে? জনসংখ্যা বলে। যে কোনো প্রজাতির সংখ্যাকে জনসংখ্যা বলে। পরস্পর সংলগ্ন দুটি বায়োমের মধ্যবর্তী পরিবর্তনশীল এলাকাকে কি বলে? ইকোটোন বলে। ওকে, এটা মনে রাখবে, ইকোটোন বলে। পুষ্টিস্তর অনুযায়ী কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন জীবের অর্জিত শক্তির পরিমাণকে পর্যায়ক্রমে সাজালে যে পিরামিড চিত্র পাওয়া যায় তাকে কি বলে? শক্তি পিরামিড বলে। আমরা অলরেডি ক্লাস 10-এ বা পড়েছি এরকম একটা শক্তি পিরামিড, ত্রিকোণ আকারের শক্তি পিরামিড। প্রত্যেকটা খাদক নির্দিষ্ট জায়গায় রয়েছে। নেক্সট আমরা দেখব একটি পলল চক্রের উদাহরণ দাও। ফসফরাস চক্রকে পলল চক্র বলে। ওকে, একটি প্রজাতির একটি জীবের সঙ্গে পরিবেশের বিভিন্ন উপাদানের আন্তঃসম্পর্ক অধ্যয়ন ইকোলজির কোন শাখায় অন্তর্ভুক্ত? অটোইকোলজির মধ্যে অন্তর্ভুক্ত। প্রজাতি বলতে জীবের কোন বৈশিষ্ট্যকে বোঝায়? জিনগত সাদৃশ্যকে প্রজাতি বলে। অর্থাৎ যে কোনো প্রজাতি বলতে আগের জিন থেকে তার অপত্যতে বা চাইল্ডে কীরকম বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে সেটাকে জিনগত সাদৃশ্য বলে। নেক্সট আমরা 35 দেখব। বিজ্ঞানের যে শাখায় জীবজগতের বাসস্থান সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? ইকোলজি বলে। এটা আমরা অলরেডি জানি। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি? সিউডোমোনাস হচ্ছে এই ব্যাকটেরিয়া। পরিবেশের জীবজাত ও অজীবজাত উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা বাস্তুতান্ত্রিক একককে কি বলা হয়? বায়োম বলা হয়। একটু আগে বায়োম বললাম কি, তাহলে বাস্তুতান্ত্রিক একককে বায়োম বলে। যে কোনো পরিবেশজাত, জীবজাত এবং অজীবজাতর উপাদানগুলিকে একসঙ্গে যে সম্পর্ক তৈরি হয় তার একককে বায়োম বলে। নেক্সট আমরা দেখব 38, যে সকল খাদক শ্রেণী উৎপাদক বা সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল তাকে কি বলে? এটাও তোমরা প্রত্যেকে জানো, প্রাথমিক খাদক বলে, তাই না? প্রবাহমান জলধারার বাস্তুতন্ত্রকে কি বলে? লোটিক বলে। ওকে, অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার। পুষ্টিস্তর অনুযায়ী কোনো বাস্তুতন্ত্রে উপস্থিত জীবের সংখ্যাকে পরস্পর সাজালে যে পিরামিড চিত্র পাওয়া যায় তাকে কি বলে? অপশন নাম্বার সি হচ্ছে সঠিক আনসার, সংখ্যার পিরামিড বলে। আক্ষরিক অর্থে ইকোলজি কথার অর্থ কি? উদ্ভিদের পরিচর্যা সম্পর্কিত বিজ্ঞান। সুন্দরবনের কুমিরের সঙ্গে পরিবেশের আন্তঃসম্পর্ক সমালোচনা ইকোলজি কোন শাখার অন্তর্ভুক্ত? অটোইকোলজি। ওকে, নেক্সট। অগভীর বাস্তুতন্ত্র ধারণাটি যে প্রথম প্রবর্তন করে তাকে আর্নে নেস বলে। জলের উপরিতলের ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীবকে কি বলে? প্ল্যাঙ্কটন বলে। একটু আগে আমি এটা আলোচনা করলাম। নেক্সট, নাইট্রোজেনকে মাটিতে নাইট্রেট রূপে স্থিতিকরণে সাহায্য করে যে ব্যাকটেরিয়া তাকে কি বলে? রাইজোবিয়াম বলে। ওকে, নেক্সট হচ্ছে ইকোলজি শব্দটি কোন ভাষা থেকে এসছে? গ্রিক থেকে এসছে। উদ্ভিদ, প্রাণী ও কীটপতঙ্গের দেহাবশেষ বিয়োজিত হয় মানে কিসে পরিণত হয়? হিউমাসে পরিণত হয়। কে প্রথম নিচ এর শ্রেণী বিভাজন করেন? ওডাম করে। নিচ যেটা বলেছিলাম সেটাকে ওডাম করে। পারস্পরিক সহায়তার মাধ্যমে বহু সংখ্যক ভিন্ন প্রজাতির একত্রে বসবাসকে কি বলা হয়? জীববৈচিত্র্য বলে। পুষ্টিতন্ত্র অনুযায়ী জীবভরের পরিমাণ পরপর সাজালে যে পিরামিড চিত্র পাওয়া যায় তাকে জীবভর পিরামিড বলে।
আজকের র্যাপিড ফায়ারের 50 কোয়েশ্চেন অলরেডি আলোচনা করলাম। 51 হচ্ছে বাস্তুতন্ত্রে অর্জিত শক্তির কত শতাংশ পরবর্তী পুষ্টি স্তরে প্রবাহিত হয়? 10% প্রবাহিত হয়। আর 10% যে সূত্র সেটাকে বলেছিল সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে র্যাপিড ফায়ার সিরিজ সেটা আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। 3rd চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট। আমরা নেক্সট দিন 4th চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। 4th চ্যাপ্টারে তোমাদের রয়েছে জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ, অর্থাৎ বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। তো চলো আজকের প্রথম প্রশ্ন আলোচনা করা যাক। লেখা রয়েছে বায়োডাইভার্সিটি অর্থাৎ জীব বৈচিত্র্য শব্দটি যে পরিবেশ কেন্দ্রীয় সম্মেলনে জনপ্রিয়তা পায় তা হলো কোন সম্মেলন? বসুন্ধরা সম্মেলন। অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক আনসার। জীব বৈচিত্র্যের হটস্পট হলো কোন অঞ্চল? ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চল, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক আনসার। বর্তমানকালে পৃথিবীতে জীব নিধনের হার সবচেয়ে বেশি কোথায়? সবচেয়ে বেশি হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে, এই জায়গায়। নেক্সট, বর্তমানে অবলুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভূমি ছিল কোথায়? 4th নাম্বারের মরিশাস দ্বীপ, অর্থাৎ অপশন বি নাম্বার সঠিক আনসার। আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব। 5 নাম্বার লেখা রয়েছে সম্পূর্ণরূপে বিলুপ্ত প্রাণী কোন প্রাণী? সম্পূর্ণরূপে যেটা বিলুপ্ত হয়ে গেছে সেটা হচ্ছে একশৃঙ্গ গন্ডার। অপশন নাম্বার ডি এখানে সঠিক আনসার। নাম্বার 6, বিশ্বে এখনো পর্যন্ত চিহ্নিত জীব প্রজাতির সংখ্যা হলো কতগুলো? 16,05,000, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট আমরা দেখব নাম্বার 7, ভারতের বিলুপ্ত প্রায় উদ্ভিদ কোন উদ্ভিদ? সুন্দরী, কলসপত্রী ও চন্দন, এই 3 প্রকার উদ্ভিদ প্রায় বিলুপ্ত ভারতের ক্ষেত্রে। চলো অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 8, ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতি পাখির নাম বলো। গোলাপি মাথাওয়ালা হাঁস, সঠিক আনসার। নেক্সট, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত? সুন্দরবনে অবস্থিত, এটা আমরা সকলে জানি। নাম্বার 10, ভারতের সপুষ্পক উদ্ভিদ প্রজাতির পাওয়া যায় প্রায় কতগুলো? অপশন নাম্বার সি এখানে সঠিক আনসার, অর্থাৎ 15,000। নেক্সট আমরা দেখব 11th কোয়েশ্চেন, ভারতের অন্যতম জীববৈচিত্র্য সম্পন্ন অঞ্চল হলো কোনটি? উত্তর পূর্ব হিমালয়, অর্থাৎ অপশন নাম্বার এ সঠিক আনসার। পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? সুন্দরবনে অবস্থিত ব্যাঘ্র প্রকল্প। রিও ডি জেনেরিও বসুন্ধরা সম্মেলনে কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1971 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। এই প্রশ্নটি বারংবার তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে। তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখতে চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে দেখবে লেখা রয়েছে ইউজিবি PYQ একটি প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে আগের যে ইয়ারের যে প্রশ্নপত্রগুলো সেগুলো সমস্তটা আলোচনা করা রয়েছে, সেখান থেকে তোমরা গিয়ে দেখতে পারো। নেক্সট 14, ইউনেস্কো মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি কত খ্রিস্টাব্দে গ্রহণ করা হয়? 1971 খ্রিস্টাব্দেই গ্রহণ করা হয়। অপশন নাম্বার ডি এখানে সঠিক আনসার। নাম্বার 15 দেখবো আমরা, জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। অপশন নাম্বার সি সঠিক আনসার। পেরিয়ার জাতীয় উদ্যানটি অবস্থিত কোথায়? অপশন নাম্বার ডি হবে এখানে সঠিক আনসার, অর্থাৎ কেরলে। চলো নেক্সট আমরা দেখব দাজিপুর বাইসান অভয়ারণ্য কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। মানস ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? অসমে অবস্থিত। ওকে, আঞ্চলিক বৈচিত্র্যের শ্রেণী বিভাগ হলো আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, এক্স বৈচিত্র্য, না আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য? অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক আনসার। আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য হচ্ছে আঞ্চলিক বৈচিত্র্যের শ্রেণীবিভাগের অংশ। ওকে, নাম্বার 20, জীব বৈচিত্র্যের তৃতীয় ধাপ কোনটি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হবে তৃতীয় ধাপ। ওকে, আলফা বৈচিত্র্যের অপর নাম কি? বিন্দু বৈচিত্র্য বলা হয় আলফা বৈচিত্র্যকে। ওকে, বিন্দু বৈচিত্র্য বা পয়েন্ট ডাইভার্সিটি প্রথম কোন বিজ্ঞানী উল্লেখ করেন? হুইটেকার। ওকে, হুইটেকার হবে এখানে সঠিক আনসার। নেক্সট আমরা দেখব লুপ্ত প্রজাতি জীবের উদাহরণ দাও। যে সমস্ত প্রজাতি লুপ্ত হয়ে গেছে সেই সমস্ত প্রজাতির উদাহরণ দিতে বলেছে। মধ্য ও দক্ষিণ আমেরিকার হার্লি কুইন ব্যাং, এটাই হবে এখানে সঠিক আনসার। ওকে, অপশন নাম্বার এ।
নেক্সট 24, যে সমস্ত প্রাণী প্রজাতির বিলুপ্তির আশঙ্কা আছে এবং বিলুপ্তির কারণ বর্তমান থাকলেও যাদের পুনরুদ্ধার করা সম্ভব নয় তাদেরকে কি বলে? তাদেরকে বিপন্ন প্রাণী বলে। এর আগে আমরা এটা পড়েছি আর তোমরা সকলেই হয়তো জানো বিপন্ন প্রাণী কাদের বলে। ওকে, নেক্সট 25 দেখব, পৃথিবীর সমস্ত জাতীয় উদ্যানের নাম হলো 25 বলছে প্রথম জাতীয় উদ্যানের নাম ইয়েলোস্টোন। ওকে, লোস্টন, ইয়েলোস্টোন হচ্ছে প্রথম জাতীয় উদ্যান সমস্ত পৃথিবীর। ওকে, হ্যাঁ, ইয়েলোস্টোন। ওকে, নাম্বার 26 হবে, জীব সম্পর্কিত বৈচিত্র্যটি প্রথম কে ব্যবহার করেন? টি.ই. লভজয়। এই অপশন নাম্বার এ হবে এখানে সঠিক আনসার। নেক্সট, প্রকৃতিগত পার্থক্য অনুসারে জীব বৈচিত্র্য কয়েকটি শ্রেণীতে ভাগ করেন কোন বিজ্ঞানী? অর্থাৎ কোন বিজ্ঞানী প্রথম জীব বৈচিত্র্য অনুসারে প্রকৃতিগতভাবে ভাগ করেন? হাজুড অ্যান্ড বাস্টি। ওকে, অপশন নাম্বার বি হবে এখানে সঠিক আনসার। একটু দেখে নিও তোমরা উচ্চারণগুলো। ওকে, নেক্সট, কত সালে হাজুড এবং বাস্টি প্রকৃতিগত বা পার্থক্যগত অনুসারে শ্রেণী বিভাগ করেন এই জীব বৈচিত্র্যকে? ওকে, 1995 খ্রিস্টাব্দে। নেক্সট, এদের মধ্যে একটি জীব বৈচিত্র্য নয় এমন অঞ্চলের উদাহরণ নয়, অর্থাৎ যে সমস্ত অঞ্চলগুলোর নামগুলো দেওয়া হয়েছে সেখানে জীব বৈচিত্র্য নেই। কোথায়? শহরাঞ্চলে নেই, এটা আমরা সকলেই জানি। শহরাঞ্চলের তেমনভাবে জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায় না। নেক্সট, জীব প্রজাতি সমূহের মধ্যে জীবগুলির সংখ্যাগত আপেক্ষিক প্রধানকে কি বলা হয়? প্রজাতিগত প্রাচুর্য, এটা হবে সঠিক আনসার। নেক্সট, পৃথিবীর সর্বাধিক জীববৈচিত্র্য কোথায় লক্ষ্য করা যায়? ক্রান্তীয় অরণ্যে বেশি লক্ষ্য করা যায়। ওকে, অপশন নাম্বার সি হবে এখানে সঠিক আনসার। 32, পৃথিবীর দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী জীববৈচিত্র্যের অঞ্চলগুলো কোনটি? ভারত ও প্রশান্ত মহাসাগরের অঞ্চল। ওকে, চলো নেক্সট 33 দেখবো আমরা, পৃথিবীতে মোট আনুমানিক প্রজাতি সংখ্যা কত? অর্থাৎ সমস্ত পৃথিবীতে কতগুলো জীব প্রজাতির সংখ্যা রয়েছে? প্রায় 1 থেকে 3 কোটি রয়েছে। ওকে, চলো 34 দেখবো নেক্সট আমরা, পৃথিবীতে উপস্থিত বাস্তুতন্ত্রকে কয়টি ভাগে ভাগ করা যায়? অপশন নাম্বার বি হবে এখানে সঠিক আনসার, অর্থাৎ 4টি ভাগে ভাগ করা যায়। স্তন্যপায়ী ও ডাইনোসরের আবির্ভাব কোন যুগে হয়েছিল? কোনটা হবে? মেসোজোয়িক যুগের প্রারম্ভে, অবশ্যই মেসোজোয়িক যুগে হয়েছিল। ওকে, পক্ষীকুল পৃথিবীতে আবির্ভূত হয় কবে? অর্থাৎ পক্ষীকুল কবে এসেছে? জুরাসিক উপযুগে এসছে। ওকে, জুরাসিক যুগে। প্রাকৃতিক বৃক্ষ বা কিডনি কাকে বলে? এটা হয়তো তোমরা সকলেই জানো, জলাভূমিকে বলে প্রাকৃতিক বৃক্ষ বা কিডনি। জীববৈচিত্র্যের সংরক্ষণ করার পর্যায় কয়টি পর্যায় রয়েছে? 3টি পর্যায় রয়েছে। অপশন নাম্বার বি হবে এখানে সঠিক আনসার। পরিবেশগত সংগঠনের ভিত্তিতে বায়োডাইভার্সিটিকে কটি স্তরে শনাক্তকরণ করা হয়? অপশন নাম্বার এ হবে এখানে সঠিক আনসার, অর্থাৎ 2টি স্তরে ভাগ করা হয়। চলো নেক্সট আমরা 40 দেখব, ভারতের সর্বপ্রথম বন্য হাতির সংরক্ষণের জন্য প্রণীত অ্যাক্ট কটি বা প্রণীত অ্যাক্ট কোনটি? মাদ্রাজ উইল্ড এলিফ্যান্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, এটা হবে সঠিক আনসার, অর্থাৎ অপশন নাম্বার বি সঠিক আনসার। নেক্সট, আলফা বৈচিত্র্যের যে ধরনের বিভিন্নতার সূচক পাওয়া যায় বা সূচক হলো জীব বৈচিত্র্য। ওকে, আলফা বৈচিত্র্য যে ধরনের বিভিন্নতার সূচক হলো সেটা হচ্ছে জীব বৈচিত্র্য। নেক্সট আমরা 42 দেখব, জীব বৈচিত্র্যের প্রথম ধাপ কোনটি? জীব বৈচিত্র্যের প্রথম ধাপ হলো জিন বৈচিত্র্য, এটা নিশ্চয়ই প্রত্যেকেই জানো। অপশন নাম্বার এ সঠিক আনসার। নাম্বার 43, যে প্রজাতির জীব বিগত 50 বছরে দেখা যায়নি তাদেরকে কি বলে? অর্থাৎ দেখা যায়নি, সেগুলো হচ্ছে লুপ্ত প্রজাতি। ওকে, বিপন্ন প্রজাতি সম্পর্কে আমি বললাম, এটা হচ্ছে লুপ্ত প্রজাতি। ভারতের জীববৈচিত্র্য আইন প্রণীত হয় কবে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অলরেডি তোমাদের প্রিভিয়াসের কোয়েশ্চেনে এসছে, তো এটা ভালো করে সালটা মনে রাখবে। 2002 সালে, মানে জীববৈচিত্র্যের আইন প্রণীত হয় 2002 সালে। ওকে, চলো আমরা নেক্সট দেখব, জীবমণ্ডলে বসবাসকারী জীবের মোট প্রজাতির সংখ্যা আনুমানিক কত? মানে কতগুলো মানে সম্পূর্ণ জীবমণ্ডলে বসবাসকারী যে জীব রয়েছে সেই জীবের মোট প্রজাতি সংখ্যা কতগুলো রয়েছে? এখানে হয়ে যাবে তোমার
2.2 কোটি, অর্থাৎ অপশন নাম্বার সি হবে এখানে সঠিক আনসার। নেক্সট দেখব সংরক্ষিত অঞ্চল হিসেবে গণ্য করা হয় না কোনটি, অর্থাৎ সংরক্ষিত অঞ্চল হিসেবে যে উদ্যানগুলোর নাম দেওয়ারও হয়েছে সেখানে কোনটা মানা হয় না, অভয়ারণ্যকে মানা হয় না। ওকে, চলো নেক্সট আমরা 47 দেখব ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আয়ত্তে পড়ে না, যেটা বন্যপ্রাণী মানে কোন আয়ত্তে পড়ে না, বন্য কুকুর, বন্য গাধা, বাইসন, মানে কোনটা পড়ে না বলো তোমরা বলতে পারবে। ইঁদুর, কাক ও বাদুড় এটা বন্যপ্রাণী সংরক্ষণের মধ্যে পড়ে না, অপশন নাম্বার বি হবে এখানে সঠিক আনসার। 48 ভারতে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট প্রণয়িত কবে করা হয়, অর্থাৎ ভারতে যে আমাদের ফরেস্ট অ্যাক্ট তৈরি হয় সেটা কবে তৈরি হয়েছিল, 1980 সালে তৈরি হয়েছিল। ওকে, নেক্সট দেখবো আমরা ভারতের জীববৈচিত্র্যের মধ্যে ধর্মীয় গুরুত্ব সম্পূর্ণ কোন উদ্ভিদটি বা একটি উদ্ভিদের নাম বলো। জবা, জবা হচ্ছে একটা আমাদের ধর্মীয় কারণ জবা এখানে আমাদের পুজোয় লাগে বলে ধর্মীয় গুরুত্ব সম্পূর্ণ বলা হয়েছে। ভারতের একটি লুপ্ত প্রাণী প্রজাতি হলো, অর্থাৎ ভারতে এই নিচের যে অপশনগুলো দেওয়া হয়েছে এই অপশনগুলোর মধ্যে কোন প্রজাতিটি লুপ্ত প্রায় হয়ে গেছে, তুষার চিতা, এটা প্রায় লুপ্ত প্রজাতি। আশা করি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন ভালো করে বুঝতে পেরেছো এবং তোমার ভালো লেগেছে। যদি বুঝতে পারো, ভালো লাগে, লাইক প্রেস করো, প্রত্যেকটা তোমার বন্ধুর সাথে শেয়ার করো যাতে প্রত্যেকটা বন্ধুই তোমার মতোই সহযোগিতা পেতে পারে এই ভিডিও থেকে। 5th চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশন, এই সম্পর্কে আমরা কিছু না কিছু তথ্য অলরেডি জানি। তো চলো সরাসরি একেবারে প্রশ্ন উত্তর পর্বে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, পরিবেশ সম্পর্কিত লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1990 খ্রিস্টাব্দে এই লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয়। নাম্বার 2, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5th জুন, অর্থাৎ অপশন নাম্বার সি এই প্রশ্নের সঠিক আনসার। নাম্বার 3, প্রতি বছর বাতাসে কত ppm হারে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে? 1.5 ppm হারে বাতাসে প্রতি বছর কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 4, WCED অর্থাৎ ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1983 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। এটি অবশ্যই ফুল ফর্মটি মনে রেখো, ওয়ার্ল্ড কমিশন অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট। নাম্বার 5, ক্লোরোফ্লুরোকার্বনের বাণিজ্যিক নাম কি? ফ্রেয়ন বলা হয়, ক্লোরোফ্লুরোন কার্বনকে ফ্রেয়ন বলা হয়। হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পানীয় জলে সিওডির মাত্রা কত হওয়া উচিত? নাম্বার সি এখানে কারেক্ট আনসার, 10 ml পার লিটারের কম হতে হবে প্রত্যেকটা সিওডির মাত্রা। নেক্সট, বায়ুমণ্ডলে সিএফসি যৌগটির পরিমাণ প্রায় কত শতাংশ? নাম্বার ডি হবে এখানে সঠিক আনসার, যেখানে লেখা রয়েছে দেখো 0.000225%। নেক্সট আমরা দেখব নাম্বার 8th কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাসের আধিক্য বেশি থাকে? এই প্রশ্ন অলরেডি তোমার সাথে শেয়ার করেছি, আশা করি তোমরা পারবে। কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট, ব্ল্যাক ফুট রোগ কোন দূষণের জন্য হয়? এটাও তোমরা জানো, আর্সেনিকের কারণে হয়। নর্মদা বাঁচাও আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? নাম্বার সি অর্থাৎ 1985 খ্রিস্টাব্দে হয়েছিল এখানে সঠিক আনসার। নেক্সট, ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নাম্বার এ হবে এখানে সঠিক আনসার, ট্রয়েম্বোতে। ওকে, নেক্সট চলো নাম্বার 12, বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে সিএফসি এর অবদান কতখানি? 14% অবদান রয়েছে, অর্থাৎ 14% শতাংশ সিএফসির কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। নেক্সট নাম্বার 13, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জলে আর্সেনিকের ঊর্ধ্বসীমা কতটা ধার্য করা হয়েছে? 0.0 মিলিগ্রাম পার লিটার। নাম্বার 14, হু এর মতে শব্দের নিরাপদ প্রাবল্য কত মাত্রা? 45 ডেসিবেলের ডেসিবেল পর্যন্ত হতে হবে। একটি পরিবেশ বান্ধব সম্পদের উদাহরণ দাও। এটা নিশ্চয়ই তোমরা পারবে, সৌরশক্তি। ওকে, নেক্সট নাম্বার 16, গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে গ্রহণ করা হয়? 1985 খ্রিস্টাব্দে গঙ্গা অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়েছিল। বিওডির হওয়ার অর্থ কি? অর্থাৎ বিওডির মানে কি, অর্থ এখানে বলতে চাইছে। নাম্বার 17, অর্থাৎ জল অধিক বিশুদ্ধ, না জলে রাসায়নিক দূষণের মাত্রা বেশি, না জলের গুণাগুণের কোনো পরিবর্তন হয় না, না জলের রাসায়নিক চাহিদা
বৃদ্ধি। এখানে অপশন নাম্বার বি হবে সঠিক আনসার, অর্থাৎ জলের রাসায়নিক দূষণের মাত্রা বেশি। এয়ার পলিউশন বইটি কার লেখা? পার্কিন্স। অপশন নাম্বার ডি এখানে সঠিক আনসার। নেক্সট, ওজন হোল আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে? 1985 খ্রিস্টাব্দে ওজন হোল আবিষ্কৃত হয়েছিল। নেক্সট, ওজন গহ্বর সৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? ক্লোরিন গ্যাস বেশি পরিমাণে দায়ী রয়েছে ওজন গহ্বর সৃষ্টির প্রধান কারণ হিসেবে তোমরা বলতে পারো। নেক্সট, জল দূষণ নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে প্রণয়িত করা হয়েছিল? 1974 খ্রিস্টাব্দে এটা প্রণয়ন করা হয়েছিল। নেক্সট, জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম কি? স্ট্রিকনিন এর নাম। নেক্সট, গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রধান গ্যাস কোনটি? কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান গ্যাস। নেক্সট 24, কে প্রথম বাতাসে কার্বন ডাই অক্সাইডের ক্রমবর্ধমান পরিমাণ সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছিলেন? সাভান্তে আর্হেনিয়াস। অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক আনসার। বসুন্ধরা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এর আগেও এটা আনসার হয়েছে, রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, পরিবেশ সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1987 খ্রিস্টাব্দে হয়। এই 1987 খুব ইম্পর্টেন্ট, তোমরা এই 87 সম্পর্কে বাকি যে সমস্ত রিজনগুলো হয়েছিল পরপর যেগুলো বললাম তোমরা কিন্তু সেখানে লিখে নিতে পারো। নদীর জলে বিওডির মাত্রা কত হওয়া উচিত? 5-এর কম হতে হবে অবশ্যই। বর্তমানে গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে মিথেনের অবদান কতখানি? গ্রিনহাউস যে তৈরি হচ্ছে সেখানে মিথেন গ্যাসে কত পার্সেন্টেজ থাকতে গেলে এটা হচ্ছে 18%। ওকে, মিনামাটা রোগ কোন দূষণের কারণ? এটাও তোমরা জানো, পারদের কারণ। ওকে, পারদ দূষণের জন্য মিনামাটা রোগ হয়। স্টকহোম অধিবেশন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1972 খ্রিস্টাব্দে হয়েছিল। একটি সুস্থ মানুষ প্রতিদিন কত পরিমাণ বায়ু প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে? মোটামুটি 35 গ্যালন। ওকে, এইচ পার্কিন্স কত খ্রিস্টাব্দে বায়ু দূষণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন? 1974 খ্রিস্টাব্দে বায়ু দূষণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন। নগরায়নের ফলে পরিবেশে কোন ধরনের অবক্ষয় লক্ষ্য করা যায়? দূষণ, দূষক, অবনমন। এখানে এ এবং সি হবে সঠিক আনসার, অর্থাৎ দূষণ এবং অবনমন হবে। ওকে, নেক্সট 34, কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম বলো। কার্বন ডাই অক্সাইড, সিএফসি, মিথেন, না ওজোন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড। এখানে সবকটি হবে। ওকে, সবকটি হবে সঠিক আনসার। নেক্সট 35, মানুষের কার্যাবলীর দ্বারা সংগঠিত দূষণকে কটি ভাগে ভাগ করা যায়? মোটামুটি তোমাকে এখানে 2, 3, 4 এখানে 2টি ভাগে। ওকে, অপশন নাম্বার এ হবে এখানে সঠিক আনসার। নেক্সট 36, মানুষের কার্যাবলীর দ্বারা সংগঠিত দূষণগুলি কি কি? প্রাকৃতিক দূষণ ও সমাজ। নেক্সট বলছে উত্তাপ ও তেজস্ক্রিয় পদার্থ, গ্যাসীয় দূষক ও কঠিন কণিকাগুলি দ্বারা দূষণ। অপশন নাম্বার বি হবে এখানে সঠিক আনসার। ওকে, উত্তাপ ও তেজস্ক্রিয় পদার্থ দ্বারা দূষণ। 1950 সালে লন্ডন জাগের ফলে কবলে পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছিল। সেটা কোন বিপর্যয়ের উদাহরণের কথা বলা হয়েছে? এখানে মনুষ্য সৃষ্ট উদাহরণ হবে। ওকে, নেক্সট 38, ইতালির মিলান শহরের কাছে সেতোসোয়ার রাসায়নিক কারখানায় রিয়্যাক্টের ডিস্ক ফেটে কোন গ্যাস ছড়িয়ে পড়েছিল? বায়ুমণ্ডলের দূষণ সৃষ্টি করেছিল। ডাইঅক্সিন গ্যাস ফেটেছিল এবং যার ফলে বায়ু দূষণ হয়েছিল। নেক্সট, ক্লোরাক্যানে নামক চর্মরোগের সৃষ্টি হয় কোন গ্যাস দূষণের ফলে? ডাইঅক্সিন গ্যাসের ফলেই। ওকে, ডাইঅক্সিন গ্যাসের ফলেই এই পুরো বায়ু দূষণ হয়েছিল এবং যার ফলে ক্লোরাক্যানে চর্মরোগটা হয়েছিল। নেক্সট, 3 মাইল দ্বীপ কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়াতে অবস্থিত। ওকে, 3 মাইল দ্বীপ কী কারণে বিখ্যাত? মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক গবেষণা কেন্দ্র হিসেবে এটাই বিখ্যাত। ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট, এর আগে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে বহুবার এই প্রশ্নটি এসছে। 1984। ওকে, ভূপাল গ্যাস হয়েছিল। ইউক্রেনে চেরনোবিল শহরের পারমাণবিক দুর্ঘটনা কত সালে হয়েছিল? 1986 সালে হয়েছিল। ওকে, এটা পৃথিবীর নিরাপদ ছাতা কাকে বলে? কোন স্তরকে বলে? অ্যাকচুয়ালি কোন বায়ুমণ্ডলকে বলে? ওজোন স্তরকে বলে। ওকে, 45, আর্সেনিক বিষক্রিয়াজাত কারণে পায়ের পাতা ও হাড়ের তালুর ত্বকে কালো কালো দাগ দেখা যায়, এই রোগটাকে কি বলে? ব্ল্যাকফুট রোগ বলে। ওকে,
পারদ গঠিত জলদূষণের কারণে সৃষ্ট রোগকে কি বলে? একটু আগে আমরা বললাম মিনামাটা রোগ বলে। ওকে, নেক্সট দেখব চেরনোবিল দুর্ঘটনা কত সালে হয়েছিল? 86 সালের 26শে এপ্রিলে হয়েছিল। ওকে, ভূপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটির নাম কি? যেটি একটু আগেই বললাম যে ভূপাল গ্যাস কবে হয়েছিল, মিক এই গ্যাসটির নাম। ওকে, ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? দেখো আবারও একটা প্রশ্ন, 1984 হয়েছিল, যেটি 3 ডিসেম্বর। 50 নাম্বার কোয়েশ্চেন, আজকের লাস্ট কোয়েশ্চেন। শিল্পজনিত ক্রিয়াকলাপের প্রভাবে বায়ুমণ্ডলের তাপের অস্বাভাবিক পরিবর্তন দেখা যায় সেই পরিবর্তনটাকে কি বলে? তাপীয় দূষক বলে। আমাদের চ্যাপ্টার রয়েছে পরিবেশগত নীতি এবং তার চর্চা, এনভায়রনমেন্টাল পলিসিস অ্যান্ড প্র্যাকটিসেস। তো এর উপরে অলরেডি আমরা কিছু না কিছু তথ্য জানি। আমরা সরাসরি কোশ্চেন আনসার দেখব এবং তোমাদের কতগুলো আনসার ঠিক হয়েছে বা কতগুলো আনসার তুমি জানো তা অবশ্যই কমেন্ট করে জানিও তোমার মূল্যবান বক্তব্য হিসেবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন শুরু করা যাক। দেখতে পাচ্ছ নাম্বার 1-এ রয়েছে, পৃথিবীতে উল্লেখযোগ্যভাবে জলবায়ুর পরিবর্তন প্রথম ঘটেছিল কখন? প্যালিওজোইক যুগে ঘটেছিল। ওকে, প্যালিওজোইক যুগে জলবায়ুর পরিবর্তন প্রথম ঘটেছিল। নেক্সট নাম্বার 2, সূর্যের ফোটোস্ফিয়ারের যে অংশগুলো অন্ধকারময় ও অপেক্ষাকৃত কম উষ্ণ, এই স্থানগুলোকে কি বলা হয়? সৌর কলঙ্ক বলা হয়। ওকে, নেক্সট, সৌর কলঙ্ক সূর্যের দেহে চক্রাকারে ফিরে আসে কত বছর পর পর? 11 বছর পর পর ফিরে আসে, অর্থাৎ 11 বছর অন্তরে এই সূর্যের দেহে যে সৌর কলঙ্ক সেগুলো চক্রাকারে ফিরে আসে। নেক্সট আমরা 4th দেখব, সৌর কলঙ্কর সংখ্যা বেড়ে গেলে সূর্যের অতিবেগুনি রশ্মির সক্রিয়তা কি হয়? বৃদ্ধি পায় না কমে যায়? কয়েক গুণ বেড়ে যায়। অপশন নাম্বার এ ওখানে সঠিক আনসার। 1945 থেকে 1955 খ্রিস্টাব্দ পর্যন্ত সৌর কলঙ্ক সবচেয়ে কম ছিল, তথাপি পৃথিবীর তাপমাত্রা তুলনামূলকভাবে কম ছিল। সৌর কলঙ্কের এই সময়টুকু কি নামে পরিচিত বা কি নামে ডাকা হয়? মন্ডার মিনিমাম নামে ডাকা হয়। ওকে, চলো আমরা নেক্সট 6 নাম্বার দেখব, সৌর কলঙ্কের হ্রাস বৃদ্ধির ফলে পৃথিবীর তাপমাত্রার সাথে জলবায়ুর কি ঘটে? জলবায়ুর পরিবর্তন ঘটে। 1883 সালে ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ভয়ঙ্কর ছাই পৃথিবীর আকাশে কত বছর ঢেকেছিল? অনেক বছর ঢেকেছিল, মোটামুটি 2 বছর ঢেকেছিল এই ছাই। ওকে, নেক্সট আমরা নাম্বার 8 দেখব, দ্য ইয়ার উইদাউট সামার নামে বিখ্যাত এই বইটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1816 অর্থাৎ 1816 খ্রিস্টাব্দে এই বইটি প্রকাশিত হয়েছিল। অপশন নাম্বার বি এখানে সঠিক আনসার। দি অ্যাটমসফিয়ার আফটার এ নিউক্লিয়ার ওয়ার, টুইংলাইট অ্যাট নুন, এই বিখ্যাত বইটির লেখককে? অপশন নাম্বার সি এখানে সঠিক আনসার, অর্থাৎ পল ক্রুটজেন অ্যান্ড জন ব্রিক্স। ওকে, 1911 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত পৃথিবীর গড় তাপমাত্রা কতটা বেড়েছে? 0.5 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। ওকে, 1946 থেকে 1975 খ্রিস্টাব্দ সময়কালে উষ্ণতা কত ছিল তখন? প্রায় 0.15 ডিগ্রি সেলসিয়াস কমেছে এই সময় উষ্ণতাটা। ওকে, নেক্সট 1976 থেকে 2002 পর্যন্ত সময়কাল পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা কতটা বেড়েছে? প্রায় 0.70 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই বছরের জন্য। ওকে, নেক্সট, গত 60 বছরে 1950 থেকে 2010 তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে উত্তর গোলার্ধের উচ্চ অক্ষাংশে আকাশের মেঘের পরিমাণ বেড়েছে না কমেছে? নাম্বার 13 বেড়েছে হবে সঠিক আনসার। ওকে, নেক্সট, গত 100 বছরে সারা পৃথিবীতে প্রায় বৃষ্টির সংখ্যা বেড়েছে না কমেছে? তো এখানে 1% বৃষ্টির সংখ্যা বেড়েছে। ওকে, নেক্সট আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব, 2017 সালে পরিবেশ দিবসের থিম কী ছিল? 2017 সালের পরিবেশ দিবসের থিম যেটা ছিল সেটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট নয়, তবে 2022 সালে পরিবেশের থিম কী ছিল এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা গুগল করতে পারো, সেই গুগল করেও তুমি কমেন্টে অবশ্যই জানিও 2022 সালের পরিবেশ দিবসের থিম কী ছিল। তো 2017 সালের পরিবেশের থিম ছিল তোমাদের কানেক্টিং পিপল টু নেচার। নেক্সট 16 নাম্বার দেখব, পৃথিবী জুড়ে ওজোন স্তর বিনাশকারী পদার্থের উৎপাদনের সাপেক্ষে যথেষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ হয়েছিল কি হয়নি আর কি? তো
মন্ট্রিল প্রোটোকলের প্রভাবে হয়েছিল। ওকে, চলো নেক্সট 17 দেখব। মন্ট্রিল চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1987 সালের 16 সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল। মন্ট্রিল চুক্তি অনুষ্ঠিত হয় প্রথম কোথায়? ওকে, কানাডার মন্ট্রিল শহরে হয়েছিল, ওই জন্য নাম হয়েছিল এটা মন্ট্রিল চুক্তি। প্রাথমিকভাবে গোড়ার দিকে মন্ট্রিল চুক্তি স্বাক্ষর করে কতগুলো দেশ? মোটামুটি 24টি দেশ চুক্তি স্বাক্ষরিত করেছিল। মন্ট্রিল চুক্তিপত্র বাধ্যতামূলকভাবে বাস্তবায়িত হয় কখন, মানে কবে থেকে এটা লাগু হয়? 1989 থেকে, মানে লাগু হয়েছিল 1 জানুয়ারি থেকে। মন্ট্রিল চুক্তিতে অতি গুরুত্বপূর্ণ ওজোন স্তরের বিন্যাসকারীর দূষকের সংখ্যা কটি, মানে কটির কথা বলা হয়েছিল সেখানে? 5টি দূষণকারী যে দূষকের সংখ্যা সেটা বলা হয়েছিল। 1980 সালে আগস্ট মাসে মন্ট্রিল চুক্তি অনুমোদন করেছিল কতগুলো দেশ? করেছিল অনুমোদন আর কি, বিশ্বের 44টি দেশ অনুমোদন করেছিল। ভারত মন্ট্রিল চুক্তিতে সদস্য পদ গ্রহণ করে কে কে গ্রহণ করে বা কারা গ্রহণ করে বা কখন গ্রহণ করে? 1991 সালের 17 সেপ্টেম্বর এটাকে গ্রহণ করা হয়েছিল। নেক্সট, কবে ভারতে মন্ট্রিল চুক্তির নানান কর্মসূচি আধুনিকরণ করা হয়েছিল? মোটামুটি 2006 সালে এটা করা হয়েছিল। ওকে, চলো, ইউএনডিপি এর সম্পূর্ণ নাম কি? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম হবে অপশন নাম্বার বি সঠিক আনসার। ডিও এর সম্পূর্ণ নাম কি? ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হচ্ছে সম্পূর্ণ নাম। নেক্সট, বর্তমানে কতগুলো দেশ মন্ট্রিল চুক্তি অনুমোদন করেছে? আমরা একটু আগেই পড়লাম যে সেখানে কতগুলো দেশ চুক্তিবদ্ধ হয়েছিল আর কি। এখন বলছে যে অনুমোদন কতগুলো দেশ করেছিল। ওকে, 197টি দেশ অনুমোদন করেছিল। নেক্সট, নিম্নলিখিত কোন দ্রব্যগুলি ওজোন স্তরের ক্ষতি সাধন করছে? কোনটা সবথেকে বেশি করছে এটা তোমরা অবশ্যই জানবে নিশ্চয়ই। তো সিএফসি, এইচএফ, এখানে সবকটি গ্যাসই হবে। ওকে, নেক্সট, ভারত কোন সম্মেলনে মন্ট্রিল চুক্ত সদস্য পদ গ্রহণ করেছিল? ভারত কোন সম্মেলনের সময় ভারত মন্ট্রিল চুক্তিতে স্বাক্ষরতা করেছিল? ভিয়েনা সম্মেলনে। নেক্সট 30, বর্তমানে 197 দেশ হিসেবে কোন দেশ মন্ট্রিল চুক্তি অনুমোদন করেছে? অর্থাৎ লাস্ট যে দেশটি মন্ট্রিল চুক্তি অনুমোদন করেছে সেই দেশটির নাম কি? দক্ষিণ সুদান। ওকে, 31, প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন কবে শুরু হয়েছিল? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, 1979-এ এটা হয়েছিল। ওকে, নেক্সট আমরা দেখব প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় হয়েছিল? জাপানে হয়েছিল। নেক্সট, কিয়োটো প্রোটোকল গৃহীত হয়, এটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেন বহুবার এসছে পরীক্ষাতে। কিয়োটো প্রোটোকল গৃহীত হয়েছিল কত সালে? 1997। কিয়োটো প্রোটোকল অনুষ্ঠিত হয় কবে, মানে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জাপানের কিয়োটো শহরে হয়েছিল বলে এটার নাম ছিল কিয়োটো প্রোটোকল। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1990 থেকে 2008 খ্রিস্টাব্দে সারা বিশ্বে গ্রিনহাউস গ্যাস কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর কি? ওকে, 25% বৃদ্ধি পেয়েছে। নেক্সট, নিম্নলিখিত কোনটির সাথে অ্যাডহক কমিটির সম্পর্ক রয়েছে অ্যাডহকের সাথে? ওকে, এটা কার্বন, প্যারিস, কিয়োটো প্রোটোকল হবে। ওকে, কিয়োটো প্রোটোকল অপশন নাম্বার ডি এখানে সঠিক আনসার। কতগুলো চুক্তির আওতায় কেমিক্যালস নিয়ন্ত্রিত হয় আর কি, মানে কত নাম্বার ইসে আর কি? ওকে, অপশন নাম্বার মানে বি হবে সঠিক আনসার। দুটি চুক্তিতে। কিয়োটো প্রোটোকল কবে কার্যকর হয়েছে? অর্থাৎ কিয়োটো প্রোটোকল যবে থেকে শুরু হয়েছিল, মানে কার্যকর কবে হয়েছিল? 2005 সালে হয়েছিল আর কি। ওকে, মানে লাগু হয়েছিল, একটা কার্যকর হয়েছিল অ্যাকচুয়ালি। কিয়োটো প্রোটোকলের জন্য প্রথম প্রতিশ্রুতির সময়সীমা কখন শেষ হবে? কিয়োটো প্রোটোকল অনুযায়ী 2022 সালে এটার সময়সীমা ছিল, মানে 2005 থেকে 2012। ওকে, নেক্সট, মন্ট্রিল প্রোটোকল দ্বারা নিয়ন্ত্রিত ওজোন স্তর ক্ষয়কারী উপস্থিত পদার্থ কী কী? আমরা একটু আগে পড়লাম, কিন্তু এটা নিশ্চয়ই বলতে পারবে। ক্লোরিন ও ব্রোমিন। ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তরের কোনো ক্ষতি করে না, কেন? মানে কেন করে না ওজোন স্তরের ক্ষতি, এটা বলা হয়েছে কারণ এগুলোতে ক্লোরিন থাকে না। ক্লোরিন থাকে বলেই সব থেকে ওজোন স্তর ক্ষতি করে, এখানে থাকে না বলে ক্ষতি করে না। 42, কোন সংশোধনের মাধ্যমে মন্ট্রিল প্রোটোকলের আওতায় HFCS সমাপ্ত করার বিষয়ে একমত হয়েছিল? দিল্লি সংশোধনী হবে। নেক্সট, নিম্নলিখিতর মধ্যে কোনটি কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য? মেন উদ্দেশ্য কিয়োটো প্রোটোকলের কি? গ্রিনহাউস গ্যাসগুলোকে স্থিতিকরণ এবং পুনরায় গঠন করা, এটা ছিল মেন উদ্দেশ্য। নেক্সট, বৃষ্টিপাতে পিএইচের মাত্রা কত হলে ওই বৃষ্টিপাতকে অ্যাসিড হিসেবে বিবেচনা করা হয়, মানে কতটা মাত্রা থাকতে গেলে সেটাকে অ্যাসিড বলা হয় আর কি? ওকে, 5.5 অপশন নাম্বার সি এখানে সঠিক আনসার। সাধারণত কাচের পাত্রে সাধারণ বৃষ্টিপাতে জলের নমুনা সংগ্রহ করার পদ্ধতি সঠিক হয় না, কারণ কি? মানে সেখানে একটা
কি হয়, বিক্রিয়া ঘটে। কীরকম? সাধারণ কাচের বাটিতে বৃষ্টি জলের পিএইচ প্রভাবিত হয়, তাই জন্য। ওকে, মানে বিক্রিয়া করে একটা এফেক্ট হয়ে যায়। নেক্সট 46, নিচের কোন গ্যাসটি মূলত অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? কী হবে এটা জানো তোমরাই, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। কেননা আমাদের তাজমহলে সেখানে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। লাইমিং কথাটির বা লিমিং কথাটির অর্থ কী বা শব্দটির অর্থ কি? মাটিতে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ পদার্থের প্রয়োগে লাইমিং বলা হয় বা লিমিং বলা হয়। অ্যাসিড বৃষ্টির প্রথম শব্দটি ব্যবহার করেন কে ব্যবহার করেন এই শব্দটি, মানে অ্যাসিড বৃষ্টি যে হয়েছে বা হয় সেটার কে প্রবর্তন করেন? রবার্ট অ্যাঙ্গাস স্মিথ। ওকে, রবার্ট অ্যাঙ্গাস স্মিথ এর লেখা এয়ার অ্যান্ড রেন দ্য বিঙ্গিং অফ কেমিক্যাল ক্লাইমেটোলজি বইটির সর্বপ্রথম ব্যবহার কে করেছিলেন? প্রথম ব্যবহার কে করেছিলেন? অ্যাসিড বৃষ্টি। কোথায় অ্যাসিড বৃষ্টি? নাম্বার 50 এবং আজকের লাস্ট প্রশ্ন, লাস্ট র্যাপিড ফায়ার 50 প্রশ্ন কমপ্লিট করছি আমরা। বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইডের যোগান ঘটে কোন প্রাকৃতিক ঘটনার মাধ্যমে? সেটা যোগান ঘটানো হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত। ওকে, তো এই সপ্তম অধ্যায় অর্থাৎ সিলেবাসের অনুযায়ী লাস্ট চ্যাপ্টার মানব সম্প্রদায় এবং তার পরিবেশ, হিউম্যান কমিউনিটিস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে র্যাপিড ফায়ার 50 ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করব, যেখানে আগামী আসন্ন পরীক্ষায় তোমাদের প্রত্যেককে ভীষণভাবে সহযোগিতা করবে। তো চলো সরাসরি প্রশ্ন উত্তরে যাওয়া যাক। প্রথমেই তুমি দেখতে পাচ্ছ নাম্বার 1-এ প্রশ্ন রয়েছে, পরিবেশের জনসংখ্যা ধারণ ক্ষমতার কটি স্তর রয়েছে? 3টি স্তর রয়েছে, অর্থাৎ অপশন সি সঠিক আনসার। নাম্বার 2, মানুষ জমির অনুপাত নির্ণয়ের সূত্রটি কি? মোট জনসংখ্যা বাই মোট জমির আয়তন ইন্টু জমির উৎপাদন ক্ষমতা হচ্ছে এটার সূত্র। নেক্সট, জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কি? জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে মোট জনসংখ্যা বাই মোট জমির আয়তন। এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের আসন্ন পরীক্ষার জন্য। নেক্সট 4তে বলছে, লিমিট টু গ্রোথ পুস্তকটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1968 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। অপশন সি কারেক্ট আনসার। লিমিটস টু গ্রোথ এই বইটি কার লেখা? একসাথেই তোমরা পড়তে পারছো, D.H. মেডোজ এর লেখা। নেক্সট আমরা 6 নম্বর প্রশ্ন দেখব, কোন স্থানে জনসংখ্যা যখন সম্পদের অনুপাতে গড়ে ওঠে তখন তাকে কি বলে? অর্থাৎ একই সমানভাবে গড়ে ওঠে তাকে কি বলা হয়? কাম্য জনসংখ্যা বলা হয়। কোনো স্থানে জনসংখ্যা সম্পদের অনুপাতে কম থাকলে তাকে কি বলা হয়? যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে নিম্ন জনসংখ্যা বলা হয়। আর যদি অধিক থাকে অর্থাৎ বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অধিক জনসংখ্যা। ওকে, চলো নেক্সট আমরা দেখব 9, ভারত বর্তমানে জনসংখ্যার কোন পর্যায়ে অবস্থান করছে? ভারত অধিক জনসংখ্যার মধ্যে অবস্থান করছে। পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকের বেশি লোক কোন মহাদেশে বাস করে? অপশন নাম্বার এ হচ্ছে সঠিক আনসার, অর্থাৎ এশিয়া মহাদেশে বাস করে। এশিয়ার কোন ভাগে জনঘনত্ব সবচেয়ে বেশি রয়েছে? দক্ষিণ ভাগে রয়েছে। 2016 সালের তথ্য অনুযায়ী পৃথিবীর কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক রয়েছে? অপশন সি হবে এখানে সঠিক আনসার, অর্থাৎ নাইজেরিয়া। নেক্সট 13, 2016 সালের তথ্য অনুযায়ী পৃথিবীর কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন একদম কম? জাপান। নেক্সট 14, 2016 সালের তথ্য অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত পার্সেন্ট? অর্থাৎ 1.2% বৃদ্ধি পেয়েছে। নেক্সট 15 কোশ্চেন দেখব আমরা, 2025 সালে পৃথিবীর আনুমানিক জনসংখ্যা কত হতে পারে? 1000 কোটি হয়ে যেতে পারে। নেক্সট, পরিবেশের ধারণ ক্ষমতা প্রভাবিত হয় কার দ্বারা? কার দ্বারা প্রভাবিত হয়? ভূমির উৎপাদন ক্ষমতা দ্বারা প্রভাবিত হয়। পরিবেশের সঠিক ধারণ ক্ষমতা দেখা যায় কোথায়? দেখা যায় উচ্চ প্রযুক্তির স্তরে দেখা যায়। পরিবেশ সংরক্ষণ ও উন্নতির একসঙ্গে চললে তাকে কি বলা হয়? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট একটা 7টা টোটাল অপশন রয়েছে, অর্থাৎ 7টা ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো দিয়ে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট তৈরি হয়। ওকে, নেক্সট আমরা দেখব 19 নাম্বার, পৃথিবীর কোন উপজাতি ক্রান্তীয় অঞ্চলে প্রাচীন সংগ্রাহক সমাজ ও পরিবেশ জীবনযাপন করছে? পিগমি। ওকে, নেক্সট, পৃথিবীর কোন উপজাতি প্রাচীন সংগ্রাহক সমাজ ও পরিবেশ জীবনযাপন করে? কোথায় আর কি? জারোয়া। ওকে, নেক্সট হচ্ছে তুন্দ্রা অঞ্চলে কোন উপজাতি প্রাচীন সংগ্রাহক সমাজ ও পরিবেশ জীবনযাপন করে? অর্থাৎ তুন্দ্রা অঞ্চলের কথা বলা হয়েছে এখানে। অপশন নাম্বার ডি হবে সঠিক আনসার, অর্থাৎ এক্সিমো। নেক্সট আমরা 22 দেখব, পৃথিবীর কোন উপজাতি পশুপালক যাযাবর সমাজ ও পরিবেশ জীবনযাপন করে থাকে? অপশন এ হবে এখানে সঠিক আনসার, অর্থাৎ মাসাই। ওকে, নেক্সট আমরা দেখব 23, ভারতের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত হয়?
স্থানান্তর কৃষিকে বলা হয় ঝুম চাষ। ওকে, নেক্সট আমরা 24 দেখব, প্রাচীন স্থায়ী কৃষিনির্ভর সমাজ ও পরিবেশ কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? উপক্রান্তীয় অঞ্চলে লক্ষ্য করা যায়। নিবিড় জীবিকা সস্তা ভিত্তিক কৃষি কোন দেশে লক্ষ্য করা যায়? অপশন নাম্বার এ হবে সঠিক আনসার, অর্থাৎ ভারত। আধুনিক কৃষি পৃথিবীর কোন দেশে লক্ষ্য করা যায়? অর্থাৎ আধুনিক কৃষি যে প্রযুক্তি রয়েছে সেটা কোন দেশে উল্লেখ করা যায়? এখানে অপশন নাম্বার সি হবে সঠিক আনসার, অর্থাৎ কানাডা হবে। ওকে, হ্যাঁ কানাডা হবে। নেক্সট 27 হচ্ছে, জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সর্বাধিক ধারণ ক্ষমতা কত? অর্থাৎ সমস্ত পৃথিবীর কথা উল্লেখ করা হয়েছে এখানে, 1500 কোটি। ওকে, নেক্সট পৃথিবীর কোন সময় থেকে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পেয়েছে? কোন সময় থেকে, অর্থাৎ কত সাল থেকে? 1960 সাল থেকে। 60। ওয়ার্ল্ড কনজারভেশন স্ট্র্যাটেজি কত সালে প্রকাশিত হয়? 1980 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কত সালে প্রকাশিত হয়েছিল? 1987 সালে প্রকাশিত হয়েছিল। ওকে, নেক্সট 31 দেখব, 1972 সালে স্টকহোমে সম্মিলিত জাতিপুঞ্জের মানবীয় পরিবেশ সম্মেলনে উপলক্ষে বারবারা ওয়াও ও রেনে ডুবোর কোন লেখা বইটি প্রকাশিত হয়েছিল? এখানে অপশন নাম্বার সি হবে সঠিক আনসার, অর্থাৎ অনলি ওয়ান আর্থ। পৃথিবীর পরিবেশ সংক্রান্ত বইটির ডাউন টু আর্থ এই বইটির লেখককে? এক হোম হচ্ছে এটার লেখক। ওকে, নেক্সট 33 দেখব, পরিবেশ সংক্রান্ত ডাউন টু আর্থ বইটি কবে প্রকাশিত হয়েছিল? কবে প্রকাশ লাভ করেছিল? 1982-তে প্রকাশ লাভ করেছিল। ওকে, নেক্সট 34, পরিবেশ সংক্রান্ত স্মল ইজ বিউটিফুল বইটি কার লেখা? সুমাখার লেখা। ওকে, নেক্সট পরিবেশ সংক্রান্ত স্মল ইজ বিউটিফুল বইটি কবে প্রকাশিত হয়েছিল? 1973 সালে প্রকাশিত হয়েছিল। নেক্সট আমরা দেখব, ধারণযোগ্য উন্নয়ন শব্দটির প্রথম কে ব্যবহার করেন? ইভা বেলফর প্রথম ব্যবহার করেন। নেক্সট 37, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা কে? অর্থাৎ কে প্রতিষ্ঠাতা করেছিল? ইভা বেলফর। ওকে, নেক্সট ধারণযোগ্য উন্নয়ন সংক্রান্ত ব্লু প্রিন্ট ফর সার্ভাইভাল পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ওকে, নেক্সট আমরা দেখব 39, ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন বা পৃথিবী সংরক্ষণ নীতি কত সালে প্রকাশিত হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 1980 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। নেক্সট 2016 সালের তথ্য অনুযায়ী পৃথিবীর সর্বোচ্চ জনসংখ্যার বৃদ্ধির হার নাইজেরিয়াতে। এখানে জনসংখ্যার বৃদ্ধির হার কত পার্সেন্ট, অর্থাৎ কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 2.63% বৃদ্ধি পায়। রামসার সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস বহু প্রশ্নে এই প্রশ্নটা এসছে। 1971 সালের 2 ফেব্রুয়ারি, অর্থাৎ 2 ফেব্রুয়ারি 1971 সালে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট আমরা দেখব 42 বলতে রামসার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ আমরা সাল এবং ডেট জেনে গেলাম, এবার জানবো কোথায় হয়েছিল। ইরানে হয়েছিল। রামসার সম্মেলনে ঘোষিত শ্রেণীবিভাগটির কত প্রকৃতি জলাভূমি উল্লেখ রয়েছে? এই যে রামসার সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেটা প্রত্যেকে করে নিও। 42 হবে আনসার এখানে। ওকে, ভারতবর্ষে কত হেক্টর অঞ্চল জুড়ে জলাভূমির বিস্তার লাভ লক্ষ্য করা যায়? 4.1 মিলিয়ন হেক্টর। ওকে, নেক্সট আমরা দেখব 45, ভারতবর্ষে কত হেক্টর জমি জুড়ে প্রাকৃতিক জলাভূমির বিস্তার লক্ষ্য করা যায়? এটা হয়ে যাবে 1.5 মিলিয়ন হেক্টর। ভারতবর্ষে কত হেক্টর অঞ্চল জুড়ে কৃত্রিম জলাভূমির বিস্তর লক্ষ্য করা যায়? এটা হয়ে যাবে 2.6 মিলিয়ন হেক্টর। ওকে, নেক্সট 47, কোন দিনটি বিশ্ব জলাভূমি দিবস নামে পরিচিত? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে তোমরা দাগ দিয়ে নিতে পারো, যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি বলছি অ্যাকচুয়ালি এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে। ওকে, 47 কারেক্ট আনসার তোমার হয়ে যাবে 2 ফেব্রুয়ারি, অর্থাৎ এই মাসেই ছিল। ওকে, নেক্সট আমরা দেখব 48, 2007 সালের ন্যাশনাল প্রোগ্রাম ফর কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ওয়েটল্যান্ড এর অধীনে ভারতের 24টি রাজ্যে কতগুলি জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্য গ্রহণ করা হয়েছিল? টোটাল গ্রহণ করা হয়েছিল 94টি। ওকে, নেক্সট 49, পশ্চিমবঙ্গের প্রায় কত হেক্টর অঞ্চল জলাভূমির অন্তর্গত? কতটা হেক্টর পৃথিবীতে পশ্চিমবঙ্গে জলভাগের মধ্যে রয়েছে? 49 হয়ে যাবে 344,527, অর্থাৎ 3,44,527
হেক্টর জমি অঞ্চল। ওকে, নেক্সট 50, আজকের লাস্ট র্যাপিড ফায়ার 50 কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের প্রাকৃতিক জলাভূমির সংখ্যা কতগুলো, অর্থাৎ প্রাকৃতিকভাবে জলাভূমি যেগুলো সৃষ্টি হয়েছে সেগুলো কতগুলো? টোটাল 54টি রয়েছে। ওকে, তো আমরা সম্পূর্ণ চ্যাপ্টার অনুযায়ী ইম্পর্টেন্ট যে র্যাপিড ফায়ার একটা সিরিজ কন্টিনিউ করলাম সেটা এখানেই শেষ করলাম। আশা করি প্রত্যেকের এই ভিডিওটি ভালো লাগবে। আশা করি এই ভিডিওটি তুমি যদি কমপ্লিটলি দেখে নাও তাহলে আগামীতে তোমার পরীক্ষায় কোনো রকম অসুবিধে হবে না। এছাড়াও তোমাদের প্রত্যেকের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা রয়েছে, সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করো। আমি আগামীতে আরও তোমাদের বেস্ট যে গুরুত্বপূর্ণ যে সাজেশন রয়েছে ইএনভিএসের জন্য সেই নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের সামনে।